যাবে ইনশাল্লাহ, বেশি লাগবে না। ওকে, আচ্ছা দেখেন, আমরা লাস্ট ক্লাসে কিছু নেটওয়ার্কিং ডিভাইস পড়ছিলাম। মুন ম্যাম মনে আছে না? একটা নেটওয়ার্কিং ডিভাইসের নাম বলেন তো মুন ম্যাম। স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আমার সবাই? হ্যাঁ, পাচ্ছেন না? মুন ম্যাম যে কোনো একটা আপনি নেটওয়ার্কিং ডিভাইসের নাম বলতে পারবেন? আমরা কয়েকটা নেটওয়ার্কিং ডিভাইস পড়েছিলাম লাস্ট ক্লাসটাতেই। মুন ম্যাম যদি বলতে পারতেন। আচ্ছা, মুন ম্যাম যদি না পারেন তাহলে আমাকে কান্তা ম্যাম বলেন, যে কোনো একটা নেটওয়ার্কিং ডিভাইসের নাম বলেন। মডেম রাউটার। হ্যাঁ, মডেম রাউটার ছাড়া কি আছে? নাবিল একটা বলেন, মডেম রাউটার ছাড়া একটা জিনিসের নাম বলেন, মডেম রাউটার ছাড়া। রিপিটার। রিপিটার। হ্যাঁ, নাবিলা বা বুশরা আপনারা বলতে পারবেন মডেম রাউটার রিপিটার ছাড়া? সুইচ হাব। সুইচ হাব। ঠিক আছে। মুন কি শুনতেছেন আমার কথা? আচ্ছা, মুন আমার কথা শুনলে একটু বললেন, একটু রেসপন্স করেন গেলে আমরা ওইখান থেকে আজকে একটু শুরু করব। আমাদের কাজ হচ্ছে দেখেন, আজকে আমরা নেটওয়ার্কিং এর কাজ এগুলোতে পড়বো। হ্যাঁ, টপোলজি নিয়ে আলোচনা করবো। দেখেন, সো আমরা নেটওয়ার্ক তো আমরা বুঝলাম যে নেটওয়ার্ক অনেক ধরনের হতে পারে। সেটা কি কি হতে পারে বলেন তো? আপনার নেটওয়ার্কিং ডিভাইস হতে পারে, যেমন আমরা বাসায় একটা রাউটার ইউজ করি, এটা একটা নেটওয়ার্কিং কি ডিভাইস। সো রাউটারটা কি ওয়্যারলেস নাকি ওয়্যার্ড নাকি দুইটারই কম্বিনেশন বলেন তো জনাবারা? রাউটার দুইটারই কম্বিনেশন, রাইট। ওকে, এখন রাউটারে ওই টুইস্টেড পেয়ার দিয়ে যেই জ্যাকগুলো ইউজ করা হয়, সেই জ্যাকগুলোর নাম কি বলতে পারবেন? মানে কানেক্টর যেগুলো ইউজ করা হয়, পরীক্ষাতে আসবেই। কি কানেক্টর ইউজ করা হয় টুইস্টেড পেয়ারের সাথে? কি কানেক্টর ইউজ করা হয়? আজকে আমাদের অনেকগুলো এমসিকিউ আছে ক্লাসে, একটু শেষের দিকে। কে বলতে পারবেন না? ওই যে টুইস্টেড পেয়ারে যে কানেক্টর ইউজ করা হয়, মাথায় ইউজ করা হয়, টুইস্টেড পেয়ারের মাথায় কানেক্টর ইউজ করা হয় ছোট একটা জ্যাকের মতো, ওটা কি নাম কি বলেন? এই সব ভুলে গেছে রে। ওই RJ45 মনে নাই? পরীক্ষা আসবে তো, মনে পড়ছে জনাবারা? RJ45, হ্যাঁ। আচ্ছা, আর টিভিতে জন্য আমরা যে কেবলটা ইউজ করি সেই কেবলটার নাম কি বলেন? এগুলো সাজাতে পারতে হবে তো, আমরা আজকে শেষ ক্লাস, পারতে হবে তো এগুলো। না পারলে পরীক্ষা দিবেন কিভাবে? টিভিতে যে কেবল ইউজ করি সেই কেবলের নাম কি? কোএক্সিয়াল। এই তো কোএক্সিয়াল কেবল। হ্যাঁ, বলতে হবে, ভুল হোক ঠিক হোক বলতে হবে, না বলে তো আপনি খালি ক্লাস করিয়ে গেলেন, আপনি কি লাভ হলো? আপনি যদি পরীক্ষা অ্যান্সার করতে না পারেন, আপনি যদি রিকল করতে না পারেন, তাহলে এই ক্লাস করে আপনি কি লাভ হবে বলেন? আপনি শিখতে তো হবে, মাথায় তো অ্যাটলিস্ট রাখতে হবে। হ্যাঁ, কোএক্সিয়াল কেবলে কোন কানেক্টর ইউজ করা হয়? কোন কানেক্টর ইউজ করা হয়? সেই কানেক্টরের নাম কি? আমি দিয়ে দিয়েছিলাম স্লাইডগুলো মনে পড়েন নাই, এই গাফিলতি দিয়ে দিয়েছেন, এই জন্য আমার পারতেছেন না। বিএনসি কানেক্টর মনে আছে? এই সব ভুলে গেছে রে। বিএনসি কানেক্টর মনে পড়ছে? কান্তা, নাবিলা, বুসু ম্যাম, বিএনসি কানেক্টর, বেইনট নীল কানেক্টর, দুইজন যারা আবিষ্কার করছে তাদের নাম অনুসারে। আচ্ছা, আমি জাস্ট একটু মনে করে দিলাম। হ্যাঁ, আপনাদের মাঝে মধ্যে একটু মনে করে দেওয়া ভালো আর কি। এখন আমরা নেটওয়ার্কের কাজটা কি করব? নেটওয়ার্কিং কেন করব? একজনের সাথে আরেকজন যাতে কমিউনিকেশন করতে পারে, এটার জন্যই তো। তো একটা তিনটা কাজ এর এমসিকিউতে আসতে পারে, দ্যাট ইজ ওয়াই আমি আপনাকে দিয়ে দিয়েছি। তিনটা কাজ বেসিকলি করে। একটা হচ্ছে রিসোর্স ম্যানেজমেন্ট। রিসোর্স মানে কি বলেন তো? কি হইতে পারে রিসোর্স বলতে? কি বুঝেন? যে কোনো ডেটা, ছবি, ফাইল, অডিও, ভিডিও সবগুলো হচ্ছে রিসোর্স। এরপর হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট, মানে যে ইউজাররা থাকবে তাদেরকে কার কাছে ডেটা দিবেন, কিভাবে দিবেন, কত স্পিডে দিবেন, সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট। সিকিউরিটি ম্যানেজমেন্ট, আমরা রাউটারের পাসওয়ার্ড ইউজ করি, এখন প্রত্যেকটা ডিভাইসে দেখবেন পাসওয়ার্ড ইউজ করে, এরকম অনেক ধরনের এনক্রিপশন ইউজ করে, অ্যালগোরিদম ইউজ করে। কেন ইউজ করে? যাতে যে কেউ চাইলে কি আপনার রাউটারটা ইউজ করতে পারবে আপনার অনুমতি ছাড়া, আপনার পাসওয়ার্ড ছাড়া পারবে না। তাহলে ওইটা সিকিউরিটি ম্যানেজমেন্ট করার জন্য আমরা নেটওয়ার্কটা ব্যবহার করিয়া থাকি। আশা করি বুঝিয়াছেন জনাবারা। এখন দেখেন, আমরা এই ভৌগোলিক উপায়ে চিন্তা করে, মানে ভৌগোলিক দিকটা চিন্তা করে আমরা নেটওয়ার্কে কতভাবে সাজাইছিলাম? ভৌগোলিক উপায়ে চিন্তা করে, মানে এরিয়া অনুযায়ী নেটওয়ার্কটা কত প্রকার? 5 প্রকার। ল্যান, না আগে হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ক্যান, ওয়ান। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে পিয়ার টু পিয়ার। পিয়ার টু পিয়ার মানে কি আমাকে কে বলতে পারবেন বলেন তো? পিয়ার টু পিয়ার মানে কি? PWR, পিয়ার টু পিয়ার মানে কি? পড়ছিলাম না? পিয়ার টু পিয়ার মানে কি? মানে একজনের কাছ থেকে আরেকজনের ডেটা। মনে করেন আমি আপনার কাছে আপনাকে কল দিচ্ছি, তাহলে আমি একটা ইউজার, একজন আপনি রিসিভার, তাহলে পিয়ার টু পিয়ার মানে একজনের সাথে আরেকজনের যে কমিউনিকেশন, এটাকে বলে পিয়ার টু পিয়ার। বোঝা গেছে? আচ্ছা, আর মালিকানা ভিত্তিতে জানি কত প্রকার নেটওয়ার্কটা? মালিকানা ভিত্তিতে কত প্রকার? দুই প্রকার। একটা প্রাইভেট, পাবলিক। Private and দেখছেন? এই public। যে পড়া মুখস্থ হয়ে গেছে, এভাবে কিন্তু পড়াগুলো মুখস্থ করে ফেলতে হবে। ফাইন। এবার আমরা আজকে যেটা কথা বলবো টপোলজি। আচ্ছা, টপোলজি জিনিসটা কি? আপনারা হচ্ছে জ্যামিতি তো সবাই বুঝছেন, মানে জ্যামিতিক আকার আকৃতির উপর ডিপেন্ড করে। খুব ইম্পর্টেন্ট ক্লাসটা আজকে। এবং আরেকটা আপনাদেরকে একটু ওয়ার্নিং দেই,
আপনাদের চ্যাপ্টার 2 থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন হয়, আবারও বলি, চ্যাপ্টার 2 থেকে যদি সৃজনশীল প্রশ্ন হয় এবং একটা প্রশ্ন হয়, সেটা হবে এই টপোলজি থেকে। বোঝা গেছে? তার মানে টপোলজি থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা 80%, আর বাকিগুলো থেকে 20%। তাহলে আজকের ক্লাসটা কত ইম্পর্টেন্ট বুঝতে পারছেন? এবং এখান থেকে প্রশ্ন আসবেই। আমি যদি এটা আপনাকে বুঝাইতে পারি এবং আপনি যদি আসতে একটু কষ্ট করে বুঝতে পারেন, তাহলে আজকে চ্যাপ্টার 2টা শেষ হবে এবং চ্যাপ্টার 2 থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন ইনশাল্লাহ। কারণ চ্যাপ্টার 2 থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন হয়, এই টপোলজি থেকে আসার সম্ভাবনা কত পার্সেন্ট বলছি কান্তা? কত পার্সেন্ট বলছি? বুসু কত পার্সেন্ট বলছি? 100%। 80%, 80%, 80%। ওকে, আচ্ছা, তাহলে আমরা টপোলজিটা একটু বুঝি। দেখেন, ভৌগোলিক উপায় বিচার করে টপোলজি আসলে ভৌগোলিক বলি কেন, জ্যামিতিক আকারে দেখেন। এটা একটা প্রথমে নাম হচ্ছে বাস টপোলজি, নামের সাথে কাজের মিল আছে, একটু পরে দেখাচ্ছি। এটা রিং টপোলজি, রিং এর মতো লাগতেছে না? বুঝছো? আপনি কি রিং জি পড়েন ভাইয়া। না? হাতে রিং পড়েন না আঙ্গুলে? না স্যার। তাহলে আপনি তো বুঝবেন না রিং কি জিনিস। আচ্ছা, রিং যে পড়েন সে বুঝবেন। এন্ড বুসু বলতেছে রিং পড়ি না মানে কি, রিং কি জীবন দেখি নাই? আচ্ছা, এরপরে দেখেন স্টার টপোলজি। বুসু এটা কি স্টারের মতো লাগতেছে? বুসু ম্যাম বলেন, লাগতেছে? লাগতেছে। মনে করেন জোর করে লাগাইলাম, দেখেন। আচ্ছা, এরপর ট্রি টপোলজি। ট্রিটা কেমনে বুঝাইতেছি দেখেন। ট্রি টপোলজি একটা আছে, আর এটা হচ্ছে ম্যাশ টপোলজি। মানে প্রত্যেকটা দেখবেন যে প্রত্যেকটা তার দিয়ে কানেক্টেড না, প্রত্যেকটা ডিভাইস বা প্রত্যেকটা নোড। নোড মানে কি বলছিলাম বলেন তো? অনেকবার বলছি, আপনাদের বইগুলোতে নোড থাকে। নোড মানে আমি সিম্পলি ভাষায় কি বলছিলাম? নোড মানে কি বলছিলাম? নাবিলা ঘুমাই গেছেন নাকি? নোড মানে কি বলছিলাম? নোড মানে ইলেকট্রনিক ডিভাইস, পিসি, কম্পিউটার, মোবাইল। মনে থাকবে কি বলছি নাবিলা? নোড মানে কি? নাবিলা কি আসি? নাই? ইলেকট্রনিক ডিভাইস। হ্যাঁ, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস। তারপরে মুন কি আসি? মুনও তো নাই, মুন চলে গেছে না? আচ্ছা, ওকে, দেখেন নোড মানে হচ্ছে যে কোনো ইলেকট্রনিক ডিভাইস, এগুলোকে আমরা নোড বলে থাকি বেসিক্যালি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের কাজ যেটা হবে যে হাইব্রিড মানে সবগুলো একটা মিশ্রণ বা মিক্সিং বা সংকরণ পড়ছেন আপনার কেমিস্ট্রিতে, এগুলাই। তাহলে আমরা কোনটা কি ধরনের, কোনটা কি কাজ করে, এটা একটু আমরা দেখে আসি। তাহলে প্রথমে কথা বলো বাস টপোলজি। সবাই একটু সুন্দর মতো তাকান বাস টপোলজির পিকচারটা দিকে একটু দেখেন চুপচাপ। কি হচ্ছে দেখেন, সেন্টার থেকে ডাটা একটা যাচ্ছে গাড়িতে করে, সেটা রিসিভারের কাছে গেছে। আচ্ছা, এখন সেন্টার এখানে হলুদ গাড়িতে করে ডেটা যাচ্ছে, আবার রিসিভারের কাছে ডেটাটা পৌঁছাচ্ছে। এভাবে একটা রাস্তার মাধ্যমে ডেটাটা যায়। ওকে, সো আমরা বুঝলাম যে বাস টপোলজি জিনিসটা হচ্ছে কিরকম। একটা রাস্তা মনে করেন যদি ভাঙা থাকে, তাহলে সেটাকে যেতে পারবে? ফেইল্ড হবে না? এই যেমন রাস্তাটা ভাঙা থাকলে। তাহলে বাস টপোলজি কি লো কস্ট, সুবিধা হচ্ছে কি কষ্টটা কম, এটা হচ্ছে বাস টপোলজি। দেখতে বাসের মতো, তাই বাস টপোলজি। আচ্ছা, এখন বলবেন দেখতে বাসের মতো হলো কেন? দেখেন এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, টার্মিনেটর, টার্মিনেটর থাকে লাস্টে। তাহলে বাস টপোলজিটা কিরকম হয়? বাসের মতো না? একটু দেখেন, আপনাদের সাথে রিলেট করার চেষ্টা করি, আপনারা এখনই বুঝে যাবেন। আচ্ছা, কে চলে গেছে? বুসু চলে গেছেন? ও না, আছে না তো। ভাইয়া। নাবিলার মন চলে গেছেন না? নাবিলা শুনতে পাচ্ছেন? ক্লাস করতেছি ভাই। হ্যাঁ ঠিক আছে। ও আপনার মেসেজ মাত্র দেখলাম। ভাই আমার কথাগুলো কি শোনা যায় না? না শোনা যায় না, তাহলে আপনি মেসেজ দেখেন। হ্যাঁ, এখন আপনার মেসেজটা আমি দেখতে পারলাম স্যার। আর মুনকে আমি পাচ্ছি না আনফরচুনেটলি। স্যার আছি। ও ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, আই গট ইউ। আচ্ছা, মুন ম্যাম একটু দেখেন, আমরা তাহলে কোন টপোলজি কথা বলছি দেখি। মুন ম্যাম বলো তো দেখি, মনোযোগ দিচ্ছেন কিনা। কোন টপোলজি কথা বলছি? সবার প্রথমে কোন টপোলজি না আলোচনা করব? স্যার আমি খেয়াল করিনি। হ্যাঁ, এই তো বাস বুঝতে পারছি, টপোলজি। বাস টপোলজি। হ্যাঁ, একটু খেয়াল করেন স্যার। আপনার কি আশেপাশে মানুষজন অনেক? মানুষজন না থাকলে একটু খেয়াল টেয়াল করেন জি স্যার। স্যার। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে একটু দেখেন আর কি, একটু যেখানে একটু নিরিবিলি আছে পরিবেশ, ওখানে যাওয়ার চেষ্টা করেন, নাহলে একটু ঝামেলা হবে আর কি বোঝা। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, বাস টপোলজি কেন এটার নাম বাস টপোলজি দিছে? কেউ বলতে পারবেন? কোনো আইডিয়া বলতে পারবেন নিজের থেকেই, একদম টেকনোলজির বাইরে, নন টেকনিক্যাল কথাবার্তা বলতে পারেন। কেন হলো এটার নাম বাস টপোলজি? ভাইয়া আমি হচ্ছে ক্লাস 9-এ পড়ছিলাম, যেটা বাসের মতো লম্বা টাইপের, তো এর জন্য আচ্ছা আর কি বাস। আচ্ছা, হ্যাঁ কাইন্ড অফ ঠিকই। দেখেন আপনি বাসে তো সবাই উঠছেন নাকি? কান্তা ম্যাম উঠছেন তো? জি ভাইয়া। আচ্ছা, বাসে মাঝখানে ফাঁকা থাকে না? দেখেন তো এরকম হাঁটাচলা করার জন্য। জি ভাইয়া। আচ্ছা, আশেপাশে দুই পাশে কি থাকে? সিট থাকে না? সিট থাকে। আচ্ছা, তাহলে জি বাস ভাইয়া। টপোলজি কি মাঝখানে ফাঁকা, মানে মাঝখানে যাওয়া আসার রাস্তা, হাঁটা চলা করার রাস্তা।
হাঁটাচলা করার রাস্তা। মনে করেন এখান থেকে একটা বিশাল মোটকা একটা মানুষ চলে আসছে, তাহলে আপনি হাঁটতে পারবেন? ধপাস পারবেন না। বা মনে করেন এখান থেকে বাসের ভিতরে ফুটে হয়ে গেছে, আপনি হাঁটতে পারবেন না। তাহলে বাস টপোলজি খুবই সিম্পল, আসলে নামের সাথে কাজে এটার মিল আছে। মুন ম্যাম একটু শুনবেন, এটা হচ্ছে মাঝখানে জি রাস্তা স্যার। থাকে, মাঝখানে রাস্তা থাকে। আপনি বাসে উঠছেন, আমরা বাসে সবাই উঠছি, এমন কেউ নাই বাসে উঠি নাই। আর দুই পাশে সিট থাকে, তাই না? দুই পাশে সিট থাকে। তাহলে বাস টপোলজি কি, যে মাঝখানে একটা তার থাকবে, যে তারের মধ্য দিয়ে ডেটাগুলো যাবে। আমি একটু সুন্দর করে পিকচারটা আঁকি, এটা মানে বোঝা যাচ্ছে না। তো বাস টপোলজি এখানে মাঝখানে একটা সিঙ্গেল তার থাকবে, এটাকে বলা হচ্ছে ব্যাকবোন। কি বলছি আমার সাথে বলে ফেলতে হবে, তাহলে আপনার ক্লাসে পড়াটা হবে। একটু কষ্ট করে আমার সাথে বলে ফেলতে হবে, কারণ এই টার্মগুলো অনেক কিছু টার্ম আছে, পরে জটিল লাগতে পারে, কিন্তু আমার সাথে বলে দেখেন, দেখবেন খুব সহজ হয়ে গেছে। আমি প্রত্যেকটা পিকচার আকারে টার্মগুলো বলে দিব আপনাকে, একটু কষ্ট করে যে ক্লাসটা করতে পারেন, ইউ উইল বি বেনিফিটেড। আচ্ছা, কিছু তার দিয়ে আমি ডিভাইস যুক্ত করব। কান্তা ভালো তো শুনেন, কিছু তার দিয়ে আমি কি যুক্ত করব, ডিভাইস যুক্ত করব। ডিভাইসগুলোকে কি বলে? এনও কি জানি বলে, নোট নোট বলে। আমি কিন্তু নোট বারবার বুঝাই দিচ্ছি, কিন্তু নোট আপনারা বইতে দেখবেন খুব পেঁচায় লেখে, নোট বলে। পোলা ভাই নোট বুঝে না, তাও নোট বলে। কেন নোট বলার দরকার কি? আপনি কম্পিউটার বললেই তো হয় না। নোট মানে জেনারেল টার্ম আর কি, নোট বললে কম্পিউটার পিসি সবাই বোঝে। আচ্ছা, তাহলে এখন বাসের এই তার দিয়ে কি যাবে, ডেটাগুলো আদান প্রদান হবে, রাইট? আর এই যে দেখতে পাচ্ছেন লাল লাল যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কি পিসি না? এটা 1 নাম্বার পিসি, 2 নাম্বার পিসি, 3 নাম্বার পিসি, 4 নাম্বার পিসি। এই যে সবুজ যে তারটা, এটাকে কি বলে? আমি টার্মগুলো লিখে দিচ্ছি, একটু কষ্ট করে মনে রাখতে হবে জনাবারা। ব্যাকবোন, মেরুদণ্ড পড়ছেন না? এটা হচ্ছে ব্যাকবোন। আচ্ছা, এই যে বেগুনি কালার যে তারগুলো দেখতে পারতেছেন, টার্মিনাল তো একটু আগে দেখালেন, এটা আবার টার্মিনাল মানে কোনটাকে টার্মিনাল বলে? আসতেছি, গুড পয়েন্ট। হ্যাঁ, আমি একটু পরে এটা বুঝাচ্ছি, টার্মিনেটর বুঝা দিচ্ছি। টার্মিনেটর আসতেছি, বা শেষ প্রান্ত। টার্মিনেটর বাংলাটা বুঝতে পারলে বুঝবেন, টার্মিনাল মানে কি, শেষ প্রান্ত। আচ্ছা, ওটাতে আমি আসতেছি। এই বেগুনি কালারগুলোকে বলা হয় ড্রপ কেবল। কি বলছি একটু আমার সাথে বলে ফেলতে হবে, আবারও বলি, তাহলে আপনার কাছে সহজ লাগবে। নাহলে বাসায় পড়তে গেলে, বই দেখে তো পড়তে গেলে একটু কঠিন লাগবে, কি ড্রপ কেবল মানে কি, ব্যাকবোন মানে কি, বুঝতেছি না। কিন্তু এখন আপনার ক্লাসে পড়াটা হয়ে যাচ্ছে, এটা আপনার জন্য সুবিধা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ব্যাকবোন, বুঝলাম ড্রপ কেবল, সবাই বুঝলাম এতটুকু? আচ্ছা, আর এগুলো হচ্ছে ছোট ছোট নোট, শেষ। আচ্ছা, এখন এখানে ডেটা আদান প্রদান হয় কীভাবে, এরকম টপোলজিতে ডেটা আদান প্রদান হয় কীভাবে, এবং এই টাইপের প্রশ্ন আপনাদের পরীক্ষাতে আসে, এবং এই টপিক থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা 80%। 80% আমি আমি হচ্ছে 95%ও বলতে পারি। মানে এই চ্যাপ্টার 2 থেকে ক্রিয়েটিভ কোয়েশ্চেন এখান থেকে বেশি আসে, টপোলজি থেকে। তাহলে ডেটা মনে করেন যে একটা এখান থেকে ডেটাটা পাঠাইলো, এই মনে করেন যে 1 নাম্বার যে পিসিটা, এটা 3 নাম্বার পিসির কাছে ডেটা পাঠাবে। লিসেন টু মি ভেরি ভেরি কেয়ারফুলি। 3 নাম্বার পিসির কাছে কি পাঠাবে, ডেটা পাঠাবে। আচ্ছা, পাঠাবে, তার মন চাইছে। মনে করেন বৃষ্টির দিন, সে 1 নাম্বার পিসি 3 নাম্বার পিসিরে বলবে যে আমাকে আমার জন্য একটু খিচুড়ি রান্না করে দাও। তো বৃষ্টির দিনে এসে এরকম আবদার করতেই পারে, করলো আর কি। সো এই 1 নাম্বার পিসি 3 নাম্বার পিসির কাছে আসবে, কীভাবে আসবে? এই সে প্রথমে তার সিগন্যালটা এই তারে পাঠাবে, বুঝতে পারছেন? এই তারে আসলো 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 2 নাম্বার কাছে আসলো। আসার পর 2 নাম্বার বললো কিন্তু ভাই না, এটা তো আসলে আমার কাছে আসার মতো না। এরপরে 3 নাম্বার কাছে আসলো, আসার পরে সেই ইনফরমেশনটা এখানে গেল, সিগন্যালটা সে এখানে অ্যাকসেপ্ট করলো। এরপরে যাওয়ার পরেও আবার এদিকে চলে যেতে পারবে, সব দিকে আসলে চলে যায় সিগন্যালটা, বুঝছেন? আবার এদিকেও যাবে, সব দিকে কিন্তু সিগন্যালটা চলে যাবে। একটা তারের মধ্যে যখন চলে আসছে ব্যাকবোনে, মানে একটা তার হয়ে যাবে, এখানে ডেটা আদান প্রদান এই ব্যাকবোনটা দিয়েই হবে। আচ্ছা, টার্মিনেটর প্রশ্ন করছিলেন কান্তা ম্যাম আমাদের। আচ্ছা, টার্মিনেটর জিনিসটা কি এখনই বুঝতে পারবেন। মনে করেন আপনার বাসায় ছাদ আছে, কান্তা ছাদে উঠছেন কখনো? ভাইয়া, জি ভাইয়া। রাত 12টার দিকে কোনো ছাদে উঠছেন? না ভাইয়া। এত সমস্যা। আচ্ছা, মনে করেন আপনি বাসায় ছাদে উঠছেন, আপনার বাসায় ছাদে কোনো রেলিং নেই, মানে রেলিং বলে না ওটাকে, রেলিংই তো বলে, হ্যাঁ। এখন আপনি সোজা হাঁটতেছেন চোখ বন্ধ করে, কি হবে? আল্লাহ না করুক, হতাশ করে পড়ে যাবো। আল্লাহ না করুক, না আমরা চাই না আপনি পড়েন, আমরা চাই না, জাস্ট ইমাজিন করতে বললাম। তাহলে আপনি যদি পড়ে না যান, সেজন্য কি করা লাগবে? একটা রেলিং বা একটা ব্যারিকেড কিছু দেওয়া লাগবে। তাহলে টার্মিনেটর হচ্ছে এই কাজটাই করে। সিগন্যালটা যে আসতেছে আসতেছে, আল্লাহর রাস্তা যে বলতেছে আসতেছে, একটা সময় এখানে আসে সিগন্যালটা কি হবে, পড়ে যাবে বা লস হয়ে যাবে না? সো এখানে একটা ছোট একটা যন্ত্র অ্যাড করা হবে, এটাকে বলে টার্মিনেটর, যেটা সিগন্যাল অ্যাবজর্ব করে, সিগন্যালটাকে সে শুষে নিবে। টার্মিনেটর অ্যাড করা হবে দুই সাইডে, যেটা সিগন্যালকে শুষে নেয়, যাতে সিগন্যালটা বাইরে বা লস না হয়ে যায়, বা সিগন্যালটাকে সে রিফ্লেক্ট করবে। মনে করো সিগন্যালটা এখানে আসলো, আসার পর সে রিফ্লেক্ট করবে বা সিগন্যালটা শুষে নিবে। তাহলে এই যে সিগন্যালটা শুষে নিল, যদি লাস্টের দিকে সিগন্যালটা আসে, এই যে যন্ত্রটা করে এটার নাম হচ্ছে টার্মিনেটর। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, টার্মিনেটর। এই জিনিসগুলো লাগবে, আর কিছু না। বাস টপোলজি বোঝার জন্য এই টার্মগুলো লাগবে। তো আমরা আবার রিভিউ করি। মাঝখানে থাকে ব্যাকবোন, যেই সিঙ্গেল তারগুলো দিয়ে যে ডিভাইসগুলো কানেক্টেড থাকে সেগুলোকে বলা হয় ড্রপ কেবল, এবং দুই সাইডে সিগন্যালটাকে যাতে শুষে নিতে পারে বা অ্যাবজর্ব করতে পারে, বা পানি যেমন ওটা বলতেছি, ফোম যেমন পানিকে অ্যাবজর্ব করতে পারে, এই টার্মিনেটরগুলো সিগন্যালকে অ্যাবজর্ব করতে পারে, এটাকে বলা টার্মিনেটর। এতটুকু বুঝতে পারলে আপনার বাস
টপোলজি শেষ। এখন বাস টপোলজি, এটা অনেক প্রশ্ন আসবে যে সুবিধা কি অসুবিধা কি। আচ্ছা, সুবিধাটা দেখেন, সেটা হচ্ছে যে মাঝখানে একটা ব্যাকবোন থাকে, একটা ব্যাকবোন দিয়ে সবাই করতে পারতেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে কোনো কারণে ব্যাকবোন যদি ডিসমিস হয়ে যায় তাহলে কি হবে, কোনো সিগন্যাল কিন্তু আর পাস হতে পারবে না। তার মানে এটা আসলে ব্যাকবোন নির্ভর। যেমন আমাদের ফ্যামিলিগুলো কি হয়, বাবা নির্ভর হয়, একজন মাত্র ইনকাম করে। যদি কোনো কারণে বাবা ইনকাম করতে ব্যর্থ হয়, ফ্যামিলি পুরো কলাপস। অনেকের হয় না, অনেকের জমি জমা থাকে, টাকা পয়সা থাকে, এক কেন্দ্রিক হচ্ছে। কিন্তু বিদেশে কিন্তু এই সিস্টেম না, সবাই ইনকাম করতে হবে, সবাই কিছু না কিছু করবে, এটাই আর কি, সবার কন্ট্রিবিউট করা উচিত। কিন্তু আমরা দেখা যায় শুধু এক কেন্দ্রিক হয়ে যাই। বাংলাদেশের সিস্টেমটা হচ্ছে এক কেন্দ্রিক, মানে একজন ইনকাম করবে আর সবাই বসে বসে এটা ফায়দা নিব, এরকম একটা সিস্টেম হয়ে গেছে আর কি আমাদের কালচার। যদি এখন এটা হ্যাঁ, আমাদের ফ্যামিলি 2 কেন্দ্রিক। 2-3 জন, আপনি কে বলছেন, নাম কি? 2 কেন্দ্রিক বলছি ভাইয়া। 2 কেন্দ্রিক এরকম? আপনার আম্মু ইনকাম করে? না ভাইয়া। আপনার ভাইয়া, আপনার নাম জানি কি ম্যাম, কে বলতেছেন? কান্তা? না ভাইয়া। বুশরা। বুশরা? আচ্ছা, আপনার ভাইয়া কি করে, মানে ব্যবসা না চাকরি? টেক্সটাইল ইঞ্জিনিয়ার। টেক্সটাইল ইঞ্জিনিয়ার। ওয়াও, আচ্ছা আচ্ছা। উনি কি বিয়ে শাদী করছে না করে নাই, না সিঙ্গেল আছে এখনো? না না, আমার ভাই অনেক বড়, বাচ্চা আছে। ও, মানে ফ্যাক্ট হচ্ছে আপনাদের সাথে তারা থাকে, একসাথে থাকে। জি। ও, তাহলে তো ঠিক আছে, তাহলে বলতে পারেন 2 কেন্দ্রিক, হ্যাঁ তাহলে ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এটা আসলে ভালো হয়ে যাবে। আর বর্তমান যুগে তো আপনি চিন্তা করেন, আজ থেকে 10 বছর আগে বা আজ থেকে 20-30 বছর আগে চিন্তা করেন তো, মেয়েরা কি এখন যে পরিমাণ জব করে বা চাকরি করে বা ব্যবসা করে বা যেটাই করে, অনলাইন বিজনেস করুক, আগে কি এতটা পরিমাণ করতো মেয়েরা? মেয়েরা বা মহিলারা না। করতো? করতো না। এখন আপনার কি মনে হয়, আমার প্রেডিকশন একটা আছে, আপনার কি মনে হয় এখন মেয়েরা যে ধরনের ইনকাম করে বা ইনকাম করতেছে, তারা বিভিন্নভাবে করতেছে, এটা বাসায় বসেও অনেক মেয়ে করে, আমার অনেক কাজিনরা আছে বাসায় বসে করতেছে, আজ থেকে 5 বছর পর এটাকে আরো বাড়বে না? আরো হ্যাঁ বাড়বে, অবশ্যই। আরো কিন্তু বাড়বে, জিনিসটা বাড়তে থাকবে। ওকে, সো এটা কিন্তু বাড়তে থাকবে, তাহলে জিনিসটা কিন্তু বিকেন্দ্রীকরণ হবে, এবং এটা হবে, আমার যেটা এক্সপেকটেশন সেটা আরো হবে। এটা আসলে চেঞ্জ একটা বলে কথা আছে, একটা ফ্লো বলে কথা আছে, ফ্লো জিনিসটা আসলে সবার উপরে পড়ে, সো এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। সো তখন এটা সুবিধা আছে, অসুবিধাও হবে। এখন বলবেন অসুবিধা কিরকম? সব কিছুই আছে পৃথিবীতে, প্রত্যেকটা জিনিস সুবিধা আছে, অসুবিধা আছে। এখন দেখবেন যে জব ফিল্ডে বা চাকরির ফিল্ডে অনেক কিন্তু কম্পিটিটিভ হয়ে গেছে। আপনার কারো কি আইডিয়া আছে? চাকরি পাওয়া যখন মোটামুটি একটু টাফ বা কম্পিটিশন একটু একটু তো জানেন হালকা পাতলার উপরে। সো এটা কেন হচ্ছে, এটা একটা রিজন হতে পারে যে এখন আগেরকার সময় যেটা দেখবেন শুধু ছেলেরাই চাকরি করতো, মানে এটা ট্রেন্ডই ছিল যে ইনকাম শুধু ছেলেরা করবে, মেয়েরা চাকরি করবে না, ঘরের মধ্যে বসে থাকবে, এমন একটা জিনিস, খালি হচ্ছে রান্না বান্না করবে, এটা একটা ছিল। কিন্তু এই জিনিসটা কিন্তু এখন কিন্তু অনেক মেয়েরা বের হয়ে আসতেছে। সো এখন আগে জব ফিল্ডে কম্পিটিটর ছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেরা, আর এখন জব ফিল্ডে কম্পিটিটর ছেলেদের সাথে সাথে মেয়েরাও। তাহলে আগের থেকে কি এখন জব পাওয়াটা আপনার মনে হয় না একটু টাফ হয়ে গেছে না, বা একটু কম্পিটিশন বেড়ে জি গেছে না? ভাইয়া। এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে, এবং আপনিও ঠেকাতে পারবেন না, এটা কেউ ঠেকাতে পারবে না, এবং এটা হতেই থাকবে, এটা কারোই কিছু করার নাই। আচ্ছা, এমনি জাস্ট আইডিয়া দিলাম, ওকে। মানে এগুলো আমার চিন্তা আর কি, অবজারভেশন, মাঝে মধ্যে এসব নিয়ে চিন্তা করি, সমাজ নিয়ে চিন্তা করি, কি হচ্ছে না হচ্ছে, চিন্তা ভাবনা করি আর কি। ওকে, তাহলে ব্যাকবোন, ড্রপ কেবল, টার্মিনেটর, তাহলে বুঝতে পারছি। তাহলে বাস টপোলজিটা হচ্ছে এতটুকুই, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। এবার আমরা একটু স্লাইডে চলে যাই, কার কোনো প্রশ্ন থাকলে বললেন। মুন ম্যাম কি বুঝতেছেন? ভাইয়া এটা একটু জি অসুবিধাটা স্যার। বললেন, সুবিধা শুধু বলেছেন। অসুবিধা এই যে বললাম, অসুবিধাটা হচ্ছে এই যে এই ব্যাকবোনটা নষ্ট হয়ে গেলে এই তারটা শেষ, আর কাজ করবে না। ও আচ্ছা, আর সুবিধাও আছে অনেক, প্রত্যেকটা জিনিসের সুবিধা আছে, অসুবিধা আছে। আচ্ছা, সুবিধাটা হচ্ছে কি দেখেন, এখানে মনে করেন যে এই তারটা, মনে করেন যে এই যে তারটা, এই ডিভাইস যদি নষ্ট হয়ে যায় বা এই তারটা নষ্ট হয়ে যায়, এই নেটওয়ার্ক পোর্টের উপর কোনো কি ইফেক্ট পড়বে, নাকি নেটওয়ার্ক পোর্টটা ঠিকই থাকবে? ঠিকই কিন্তু থাকবে। এই ডিভাইস যদি নষ্ট হয়ে যায় এগুলো ঠিক থাকবে, কোনো সমস্যা হবে না। এই ডিভাইস নষ্ট হয়ে গেলেও সবই ঠিক থাকবে, এগুলো কানেকশন করবে, দুইটা কানেকশন করবে। কিন্তু কোনো কারণে যদি ব্যাকবোন নষ্ট হয়ে যায়, মানে মেইন যে তারটা দিয়ে ডেটা পাস হচ্ছে সেটা যদি নষ্ট হয়, তাহলে কিন্তু আপনার পুরো নেটওয়ার্কটা ড্যামেজড, কলাপসড। বোঝা গেছে? পুরা নেটওয়ার্ক কলাপসড। তাহলে এটা আসলে সুবিধা কেন? কারণ টাকা খুব কম লাগতেছে, জাস্ট একটা আপনি বেসিক একটা তার দিয়ে নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারতেছেন, বেসিক একটা তার দিয়ে নেটওয়ার্ক তৈরি করে ফেলতে পারতেছেন। কিন্তু অসুবিধা হচ্ছে কোনো কারণে যদি মেইন তারটা ড্যামেজ হয়ে যায়, তাহলে আপনার জন্য এটা অসুবিধা। আরেকটা অসুবিধা হচ্ছে যে, আরেকটা অসুবিধা যদি চিন্তা করেন, মনে করেন এই 1 নাম্বার পিসিটা যেই টাইমে ডেটা পাঠাতে চাচ্ছে 2 নাম্বারের কাছে, এই 4 নাম্বার পিসিটাও একই টাইমে 2 নাম্বার পিসির কাছে ডেটা পাঠাতে চাচ্ছে, তাহলে কি হবে? তাদের দুইজনের রাস্তা কিন্তু এই মেইন রোডে আসতে হবে, তাই না? এই ব্যাকবোনে আসতে হবে, তাহলে তখন একটা কলাপস হবে না, সংঘর্ষ হবে না? জি ভাইয়া। এটা কিন্তু সমস্যা হবে। আর এইখানে সংঘর্ষের ব্যাপার আছে, মানে জিনিসটা আসলে চিপ,
কিন্তু আসলে সুবিধা আসলে তেমন দেখতেছি না, তাই না? সুবিধা তেমন নাই, কিন্তু জিনিসটা সস্তা আছে, একটা তার দিয়ে আপনি কানেকশন তৈরি করে ফেলতে পারতেছেন। কিন্তু এটা অনেক অসুবিধা আছে এবং এটা কোনো সিকিউরিটি নাই। সিকিউরিটি নাই মানে একজনের ডেটা আপনি পুরা লাইনে পাঠা দিতে হচ্ছে, সবাই দেখতেছে, মানে কোনো সিকিউরিটি নাই, কোনো প্রাইভেসি বলতে কিছু নাই। আপনার ডেটা আপনার এই টপোলজিতে যতগুলো নোড আছে সবাই দেখতে পারতেছে, তাহলে এখানে সিকিউরিটি বলতে আসলে কিছু নাই। ওকে, এটা একটা অসুবিধা হতে পারে আমাদের। আর আমরা একটু সাইডে দেখে আসি যে কী বলছে, দেখেন। তাহলে এখানে প্রতিটি নোট ড্রপ কেবল দ্বারা সরাসরি ব্যাকবোন, ড্রপ কেবল তো বুঝছেন সবাই না, ওই যে যেই তার দিয়ে কম্পিউটারগুলো কানেক্টেড থাকে তাকে ড্রপ কেবল বলে, যুক্ত থাকে এবং এক্ষেত্রে ডেটা প্রবাহ দ্বিমুখী হয়, মানে একজন কাছে আরেকজন পাঠানো যাওয়া এটা করতে পারে। এখানে দেখেন বাস্তব লজিকে সিএসএমএ সিডি, এটা খুব অ্যাডভান্স জিনিস, বোঝা লাগবে না, এটা একটা টেকনোলজি। টেকনোলজি মানে কি দেখেন, টেকনোলজি সিএসএমএ সিডি একটা টেকনোলজি মানে হচ্ছে যখন 1 নাম্বার পিসি 2 নাম্বার পিসিকে ডেটা পাঠাবে, তখন এইখানে এই ব্যাকবোনে অলরেডি কি সিগন্যাল থাকবে না কোনো, যখন পাঠাচ্ছে সিগন্যাল থাকবে না। তাহলে এখন যে এই সিগন্যালটা আছে যে 1 নাম্বার পিসি 2 নাম্বার পিসিকে ডেটা পাঠাচ্ছে, এখন যদি অন্য কেউ এই ব্যাকবোন ইউজ করে ডেটা পাঠাতে চায় তাহলে এটা কী হবে, সংঘর্ষ হবে না? এই সংঘর্ষটা এড়ানোর জন্য একটা টেকনোলজি, এটাকে বলে সিএসএমএসিডি। এটা আপনাদের বোঝা লাগবে না, জাস্ট নামটা বলে দিলাম, সিএসএমএসিডি। ওকে, সিএসএমএসিডি একটা টেকনোলজি, মানে একটা পদ্ধতি যেটার মাধ্যমে যখন একটা চ্যানেল ব্যস্ত থাকে, এই রাস্তাটা ব্যস্ত থাকে, মানে একটা নোট যখন একটা নোটের কাছে ডেটা পাঠাচ্ছে, তখন অন্য কেউ এটা ডেটা পাঠানোর সময় বুঝে ফেললে সে আর ডেটা পাঠাবে না, সে ওয়েট করবে। একজনের ডেটা পাঠানো শেষ হইলে সে পর আবার ডেটা পাঠাবে। তাহলে এরকম কি অনেক সময় নষ্ট হবে না? একজন ডেটা পাঠাচ্ছে, তারপর লাইনটা ফ্রি হবে, এরপর আরেকজন পাঠাবে, ওই লাইনটা ফ্রি হবে, আরেকজন পাঠাবে, মানে অনেক বলতে পারি যে সময় সাপেক্ষ ব্যাপার। একদম ঘুম চলে আসবে আপনার ডেটা আদান প্রদান করতে গেলে, ঘুম চলে আসবে। পিকচার আমি আসলে কমেন্ট করার চেষ্টা করি, কারণ অনেকে প্রিন্ট করার চিন্তা করতেছে, তাও আমি দেখেন এখানে কয়েকটা সুন্দর মতো দিয়ে দিছি। এই পিকচারটা খুব ইজিলি বুঝতে পারবে, নেটওয়ার্কিং ডিভাইস, ব্যাকবোন, টার্মিনেটর, এই যে এটা সিগন্যালকে অ্যাবজর্ব করে, ড্রপ লাইন, তাই না? এই পিকচার দেখেই বুঝতে পারতেছেন, একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন। সুবিধা অসুবিধা একটু পড়ে নিয়ে এখান থেকে কষ্ট করে, যে মূল কেন বা ব্যাকবোন নষ্ট হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক সিস্টেম অচল হয়ে যাবে। আচ্ছা, ডেটা ট্রান্সমিশন গতি কম কেন বুঝতে পারছেন তো? ওই যে একটা পাঠাবে, তারপরে ওয়েট করবে, আরেকটা পাঠাবে, এরকম ঝামেলা। আমি দু একটা করে পড়ে দেখি। নেটওয়ার্কে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না। এখন বাস্তব পরিস্থিতিতে আমাদের কোনো হাব বা সুইচ কি দরকার হচ্ছে? ওরকম কোনো ডিভাইস কিন্তু আমাদের এখনও দরকার হয় নাই। তাহলে সামনে আরও টপোলজি অবশ্যই আছে, তখন দরকার হতে পারে। এটাই আর কি। কানেক্টর বা রিপিটার দ্বারা সহজে নেটওয়ার্কে ব্যাকবোন ব্যাসের দৈর্ঘ্য বৃদ্ধি করে নেটওয়ার্কের সম্প্রসারণ ঘটানো যায়, মানে তারটাকে চাইলে অনেক বড় করা যায় রিপিটার দিয়ে। রিপিটার যুক্ত করবেন, সিগন্যালটাকে পাবে, স্ট্রং করবে, কারণ রিপিটার কাজ হচ্ছে সিগন্যাল স্ট্রং করে দিচ্ছে, উইক সিগন্যালকে স্ট্রং করে দিচ্ছে, দ্যাটস ইট। আর কোনো মাঝখানে কোনো ডিভাইস দরকার হচ্ছে না, তাহলে টাকা বাঁচতেছে, কিন্তু দেখেন টাকা বাঁচাতে গিয়ে আপনি সুবিধাই পাচ্ছেন না, অনেক সুবিধা কম আপনার নিতে হচ্ছে। এরপর আমরা চলে আসি রিং টপোলজিতে। একটু দেখেন রিং টপোলজি, দেখেন একটা রিং পড়ি না, বৃত্তের মতো না জিনিসটা, একটু দেখেন কীভাবে হয়, একটু খেয়াল করেন। আচ্ছা, প্রথমে দেখেন এই পিসি থেকে একটা সিগন্যাল আসলো, এই সবুজটা পাওয়ার কথা এইখানে আসছে, যার পাওয়ার কথা তারটা সেখানে। দেখেন এই লালটা কি এটা অ্যাকসেপ্ট করছে, লালটা কি এখানে গেছে? আমি একটু পজ করি, দেখেন একটু পজ করি, পজ করে করা যাবে না, দাঁড়ান। এই দেখেন লালটা কিন্তু এইখানে আসবে, মাঝখানটাতে আসছে, বুঝছেন রিং টপোলজিটা মানে কি? এবার রিং টপোলজির আমরা চিত্র এঁকে বুঝি। রিং টপোলজি মানে দেখতে রিংয়ের মতো, শেষ। আসলে দেখতে রিংয়ের মতো কথাটা ভুল, দেখতে রিংয়ের মতো না, মানে রিং টপোলজি এমন একটা টপোলজি, একটু খেয়াল করবেন জনাবারা, ওইখানে একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস আছে, এখানে একটা ডিভাইস আছে, এই চারটা ডিভাইস আছে। এই চারটা ডিভাইস যদি প্রতিটার সাথে প্রত্যেকটা, মানে একটার, দেখেন একটা তারের এখানে কি শেষ প্রান্ত, এটার প্রথম প্রান্ত আরেকটার সাথে লাগছে, এরকম যদি বৃত্ত আকারে থাকে, একটার সাথে একটা কানেক্টর থাকে, তাহলে তাকে আমরা রিং টপোলজি বলবো। এটা হচ্ছে একটা রিং টপোলজি। আচ্ছা, রিং টপোলজিতে ডেটাটা কীভাবে আদান প্রদান করবে? একটা সিঙ্গেল ডিরেকশনে যাবে, খেয়াল করতে হবে জনাব, সিঙ্গেল ডিরেকশনে যাবে, উল্টা পথে আসতে পারবে না কখনো। মনে করেন 1 নাম্বার পিসি, এটা পাঠাবে 4 নাম্বার পিসির কাছে একটা ডেটা পাঠাবে, খেয়াল করে দেখবেন রিং টপোলজি এখনই বুঝে যাবেন। সিগন্যালটা ফ্লো হবে কীভাবে? মনে করেন এভাবে যাবে, নির্দিষ্ট একটা দিকে যাবে। এখন 1 নাম্বার পিসির কাছেই তো 4 নাম্বার পিসি, তাহলে 1 নাম্বার পিসিকে চাইলে এভাবে কি ডেটা দিয়ে দিতে পারবে? ডেটা ফ্লোটা মনে করি এদিক দিয়ে যাওয়ার কথা, ঘুরে ঘুরে আসতে হবে, তাহলে এখান থেকে কি শর্টকাট তাকে দিয়ে দিতে পারবে? 1 থেকে 4 দিয়ে আসতে পারবে না, তাহলে তাকে কি করতে হবে? তাকে একটু কষ্ট করতে হবে। রিং টপোলজিতে কষ্ট হচ্ছে তাকে এই রাস্তায় প্রথমে যেতে হচ্ছে। 2 নাম্বার কাছে গেছে, বলতেছে ভাই এটা কি তোমার ডেটা? 2 বলতেছে না এটা আমার না। তারপরে সে আবার এই রাস্তায় আসলো, 3 নাম্বার কাছে আসলে বলছে না ভাই এটা তো তোমারও না, সে মিলে দেখলো, এরপরে সে 4 নাম্বার কাছে আসলো। তাহলে প্রত্যেকটা সার্কেল ঘুরে ঘুরে আসতে হচ্ছে, এটাকে বলে রিং টপোলজি। তাহলে রিং টপোলজির সুবিধা কি? জাস্ট একটা সিঙ্গেল তার দিয়ে হচ্ছে আপনার কানেক্ট করতে পারছেন, এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড।
রিং টপোলজির অসুবিধা কি? আপনি কিন্তু উল্টা পথে প্রাইভেসি নাই। যেতে পারতেছেন না। জি স্যার। বললাম যে প্রাইভেসি নাই এক্ষেত্রে, হ্যাঁ, অনেক এটা সময় কোনো উল্টা প্রাইভেসি পথে নাই, এখানে প্রাইভেসি নাই, কিন্তু আপনি উল্টা পথে যেতে পারতেছেন না, আপনি এক থেকে একটা নির্দিষ্ট দিকে আপনাকে ডেটা আদান প্রদান করতে হচ্ছে। আচ্ছা, এখন এখানে আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই রিং টপোলজিতে কোনো সার্ভার তো নাই, কোনো হাব বা সুইচ এখানেও আমরা ইউজ করতেছি না, তাহলে এখন কোন কোন ডিভাইসটা ডেটা ট্রান্সফার করবে বা কোনটা রিসিভ করবে বা কে একটা টাইমে ডেটা ট্রান্সফার করবে, এটা বুঝবো কীভাবে? আচ্ছা, এটা বোঝার জন্য একটা বিশেষ কোড আছে, এটাকে বলে কি জানি বলে, এটা নামটা হচ্ছে, দাঁড়ান, এটা হচ্ছে রিং, একটা বাইট আছে, 3 বাইটের একটা কোড আছে। এই কোডটার নাম, দাঁড়ান আমার এই মুহূর্তে মাথায় আসতেছে না, কোডটার নাম হচ্ছে টোকেন রিং। ইয়েস, টোকেন রিং বলে এটাকে। টোকেন রিং কি বলছি? টোকেন রিং। টোকেন রিং কি? 3 বাইটের একটা, মনে করেন যে ডাটা ফ্রেম 3 বাইটের থাকে, এটা 3 বাইটের, এটা লাগবে না আপনাদের, তাও একটু বলে দিচ্ছি, প্রশ্ন হতে পারে আপনাদের মাথায়। 3 বাইটের একটা, মনে করেন যে 011 এরকম থাকবে আর কি। 011 তো এটা 3টা, মনে করেন যে 3 বাইটের থাকবে। এটা 3 বাইট মানে কত বিট? 24 বিট। তাহলে 3 বাইটের 24 একটা, মনে করেন যে একটা বক্স থাকবে বা একটা ডেটা ফ্রেম থাকবে বা একটা ডেটার বক্স থাকবে, সেটা যার কাছে থাকবে সেই ডেটা পাঠাবে। মনে করেন 3 বাইটের এই ডেটা ফ্রেমটা ওর কাছে আছে, 1 নাম্বার পিসির কাছে আছে, তাহলে 1 নাম্বার পিসি 2 নাম্বার পিসির কাছে গেল, ওর কাছে ডেটাটা দিল না, 3 নাম্বার কাছে গেল, ওর কাছেও ডেটাটা দিল না, 4 নাম্বার কাছে ওর ডেস্টিনেশন ছিল, তাই না? তাহলে 4 নাম্বার কাছে এসে 1 নাম্বার এই ডেটা যেখান থেকে পাঠাইছে এটা 4 নাম্বারে এসে থামবে না? বসু, 4 নাম্বার এসে থামবে না? থামছে। তাহলে যেখানে থামবে মানে যেখানেই রিসিভারটা পাবো আমরা, যেখানেই রিসিভারটা পাবো সেখানে কি এই টোকেন রিংটা চলে আসবে। টোকেন রিংটা কয় বাইটের? 3 বাইটের। মানে টোকেন রিংটা এখন কার কাছে আছে? 4 নাম্বারের কাছে আছে। এখন মনে করেন যে 2 নাম্বার পিসি কোনো ডেটা পাঠাতে চায় 4 নাম্বারের কাছে, 2 নাম্বার পিসি কি পারবে? পারবে না, কারণ কি টোকেন রিং তো ওর কাছে এখন নাই। টোকেন রিং কার কাছে আছে? 4 নাম্বারের কাছে আছে। এখন 4 নাম্বারে শুধু পাঠাতে পারবে। তার মানে যার কাছে টোকেন রিং থাকে সেই ডেটা পাঠাতে পারবে, যাদের কাছে টোকেন রিং নাই সে পাঠাতে পারবে না। এভাবে কলিশনটা এড়ানো হয়। নাহলে দেখেন একই টাইমে 1 নাম্বার পিসিটাও ডেটা পাঠাইলো, 2 নাম্বারটা পাঠাইলো, 3 নাম্বারটা পাঠাইলো, তাহলে একটা কনফ্লিক্ট হয়ে যাবে না, জ্যাম হয়ে যাবে না? এটা আনার জন্য একটা বিশেষ টেকনোলজি করা হয়, সেটা বলে টোকেন রিং। মানে যার কাছেই মনে করেন যে খাবারের টোকেন থাকবে সে খাবার পাবে, যার কাছে টোকেন নেই সে খাবার পাবে না, এরকম একটা। তাহলে এটা, এই টোকেনটা আসলে রিং টপোলজিতে ইউজ করা হয়, এই যে এটার নামটা কি হচ্ছে? টোকেন রিং। তার টোকেন রিং কত বাইটের? 3 বাইটের। শেষ। তাহলে রিং টপোলজি বুঝতে ভাইয়া পারছেন? হ্যাঁ বলেন স্যার। ভাইয়া ওই যে 4 নাম্বারটা থেকে যদি 2 নাম্বারে কিছু ডেটা পাঠাতে চায়, হুম, তাহলে ওয়ান এর ওই পথটা থেকে যাবে নাকি 3 এর এই পথটা থেকে ওয়ানের এই যাবে? পথে যাবে, কারণ সিগন্যালটা এইভাবে যাচ্ছে না, এই যে এইভাবে আসছে না, একটা রাস্তাতে যাবে, এইভাবে যাচ্ছে না, তাহলে এইভাবে যাবে। তাহলে 1 দিয়ে 1 প্রথমে 1-এর কাছে যাবে, ও ডেটা নিবে না, এরপর 2-এর কাছে যাবে, উল্টা পথে যেতে পারবে না। যে কোনো একটা পথে চলে রিং টপোলজি, উল্টা পথে যাওয়া যায় না, ওয়ান ওয়ে রোড। বুঝতে পারছেন স্যার? জি ভাইয়া। এটা হচ্ছে রিং টপোলজির যদি ওই বৈশিষ্ট্য। পাশে নোড কম থাকে তাহলেও ওই পথ থেকে যাবে, মানে ওই সিগন্যাল ওই পথ ধরে আগাবে। আর না, নোট কমের ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে মনে করেন আপনার এই রিং টপোলজির এটা সিস্টেমটা হচ্ছে, এখানে হচ্ছে ঘড়ির কাঁটার দিক আর বিপরীত দিক তো বুঝেন, যেমন এটা কি দিক? এটা কি ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ। জি ভাইয়া। আর উল্টা দিকে গেলে অ্যান্টি ক্লকওয়াইজ বলে। তাহলে যদি এটা যদি ক্লকওয়াইজ হয়, সবসময় ক্লকওয়াইজই ঘুরতে হবে। মনে করেন, তাহলে আমাকে একটু বলেন, 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাবে, তাহলে কি 1 2 এরকম হয়ে যাবে না? জি হ্যাঁ। মনে করেন আবার 1 নাম্বার থেকে 4 নাম্বারে যাবে, সে কি করবে? এই 1 2 3 4 হয়ে যাবে। আবার মনে করেন 4 নাম্বার থেকে 3 নাম্বারে যাবে, তাহলে সে কোন পথে যাবে? 4 থেকে 3-এ চলে আসবে নাকি উল্টা পথে যাবে? না, 1 2 কারণ এই যে 3। ফ্লোটা এই যে এরকম এভাবে আসতেছে, ওই যে আপনারা পড়ছেন না অরবিট ঘুরতেছে, ম্যাক্সওয়েলের তত্ত্ব, 1911 সালে রাদারফোর্ড ভাই তত্ত্ব দিছিল, জি ভাইয়া। যে একটা পরমাণু ঘুরতে 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 এক সময় ক্লান্ত হয়ে সে নিউক্লিয়াসের ভিতরে পতিত হবে, এরকম আর কি ব্যাপারটা। বুঝতে পারছেন? এটা হচ্ছে রিং টপোলজির ব্যাপার স্যাপার। আচ্ছা, আমরা তাহলে আলোচনা করলাম। এখন আমরা একটু স্লাইড থেকে দেখে আসি যে সুবিধা অসুবিধাটা কী টাইপের হতে পারে, বা আমরা একটু রিলেট করার চেষ্টা করি রিং টপোলজি। দেখেন খুব সুন্দর মতো এখানে স্লাইডটা দেওয়া আছে, যারা একটু পড়তে চান, লেখা অনেক বড় কিন্তু আমিগুলো বলে ফেলছি আপনাকে, এখানে যা লেখা আছে সবই বলে দিচ্ছি। দেখেন কি বলছে, আর টপোলজিতে ডেটা সবসময় একই দিকে, সাধারণত ঘড়ি কাঁটার দিকে প্রবাহিত হয়। বাস নেটওয়ার্কের মতো এখানে কোনো টার্মিনেটর ব্যবহার দরকার পড়ে না। টার্মিনেটর কেন লাগে না? কারণ এই ডেটাটা কোনো না কোনো ডিভাইসে যাবেই, তাই না? আপনি যখন 1 নম্বর পিসি থেকে ডেটা দিয়ে দিচ্ছেন, এটা অবশ্যই ঘুরে ঘুরে কারো না কারোর কাছে যাবে, তাই না? এটা অবশ্যই যাবে, এটা অবশ্যই যদি যাবে, যদি আপনার ডেস্টিনেশনটা থাকে। এটা এখানে বুঝাতে চাইছে আর কি এটা। আচ্ছা, এরপরে দেখেন, দাঁড়ান একটু, ওকে ঠিক আছে, এটা একটু দেখেন, আমি যেটা বলছি সেটাই।
এরপরে সুবিধাটা কি দেখেন, এখানে কোনো সার্ভার কম্পিউটার প্রয়োজন হচ্ছে না, এখানে কোনো হাব বা সুইচের কিন্তু প্রয়োজন হচ্ছে না। এরপরে দেখেন কোনো নোটকে ডেটা আদান প্রদানের জন্য কেন্দ্রীয় কোনো কম্পিউটার উপর নির্ভর করতে হয় না, অর্থাৎ কোনো প্রতিটি কম্পিউটার ডেটা ট্রান্সমিশন সমান গুরুত্ব পায়। টু স্টেট পেয়ার কেবলগুলো সস্তা এবং সহজে পাওয়া যায়, অতএব ইনস্টলেশন খরচ খুবই কম। টু স্টেট পেয়ার কেবলগুলো সস্তা এবং সহজে পাওয়া যায়, ইনস্টলেশন বলছি। এবং ডেটা একমুখী হয়, ডেটা সংঘর্ষ বা কলিশন হয় না, একমুখী হয় না, ওই যে একটা নির্দিষ্ট দিকেই যায়। এখন একটা অসুবিধা কি, রিং টপোলজির ক্ষেত্রে নেটওয়ার্কে কোনো সমস্যা নিরূপণ বেশ জটিল, কোন জায়গায় যে ঝামেলা হয়েছে। আর মনে করেন যে রিং টপোলজি যে মেইন তারটা যেটা থাকে সেটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে কি আপনার ডেটা ট্রান্সফার হবে, আদান প্রদান হবে? হবে না, তাহলে পুরো নেটওয়ার্কটাই কলাপস হয়ে যাবে। নেটওয়ার্কে কোনো কম্পিউটার সংযোজন বা অপসারণ পুরো নেটওয়ার্কের কার্যক্রম ব্যাহত হয়। মনে করেন যে রিংয়ের ভিতরে ছোট্ট একটা ডিভাইস আপনি অ্যাড করবেন, তাহলে পুরো তারটা এখানে ঝামেলা হবে না, পুরো মেইন তারটার মধ্যে হাত দেওয়া লাগবে না, এটা একটা প্রবলেম হবে না। পুরো একটা তারের মধ্যে হাত দিতে গেলে তো সমস্যা হবে, কিন্তু এরকম একটা তার মনে করেন এখানে একটা পিসি নতুন করে অ্যাড করবেন, তাহলে এখানে তারটা আবার কাটা লাগবে, কাটা যুক্ত করা লাগবে, মানে ঝামেলা। বাস টপোলজিতে কিন্তু এরকম ছিল না, বাস টপোলজিতে কী করছিলেন, মেইন ব্যাকবোনের সাথে জাস্ট ড্রপ কেবল দিয়ে লাগাই দিলে হয়ে যাচ্ছে, এটা আর কি। এরপরে দেখেন রিং টপোলজির জন্য জটিল নিয়ন্ত্রণ সফটওয়্যার ব্যবহার করা হয়, মানে এটা খুব ওই যে টোকেন রিং আছে, একটু ব্যাপার স্যাপার কঠিন কাজ আর কি আছে, বুঝছেন। নেটওয়ার্কে কোনো কম্পিউটার সংযোজন বা পুরো কার্যক্রম ব্যাহত হয়, মানে পুরো একটা নেটওয়ার্কটাই তখন তারটাকে পাল্টে ফেলতে হবে তখন, কারণ এখানে তো কেটে তো এখানে তো কেটে আর কীভাবে ঢুকাবেন, তাহলে পুরো তারটাকে আবার নতুন করে সেট আপ করতে হয় কম্পিউটারগুলোর জন্য, বুঝছেন। নতুন করে কীভাবে সেট একটা কম্পিউটার সেট করতে হলে পুরো আবার তারটাকে চেঞ্জ করা লাগে, তাহলে একটু কমপ্লেক্স, একটু জটিল আর কি জিনিসটা। আমরা জাস্ট কম্পেয়ার করতেছি যে কোনটা ভালো কোনটা খারাপ, এবং একটু পরে আমরা দেখবো যে আমরা বাসা বাড়িতে কোনটা ইউজ করি। এবং এটা আপনাদের পরীক্ষাতে খুব প্রয়োজনীয় একটা প্রশ্ন, মানে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসতে পারে যে কোন টপোলজি ভালো, বা দুইটা কন্ডিশন আপনাকে দিয়ে দিবে, এরকম প্রচুর প্রশ্ন পাবেন। দুইটা কন্ডিশন দিয়ে বলবে যে কোন টপোলজি ভালো, কোনটাই করলে ভালো হবে, বা মিসেস মর্জিনা বাসায় তার কানেকশন অ্যাড করতে চায়, সে কোন টপোলজিতে অ্যাড করবে। তাহলে আপনি এগুলো অ্যান্সার করতে পারবেন তখনই যখন আপনি এভাবে ডিটেলে বুঝবেন, তখন আপনি নিজের মতো করে অ্যান্সার করতে পারবেন, বই থেকেও মুখস্থ করা লাগবে না, কিছুই পড়া লাগবে না, জাস্ট আমার স্লাইডটা একবার দেখবেন, আমার ক্লাসটা বানাতে করবেন, দ্যাটস ইট। এরপর আমরা পড়বো স্টার টপোলজি। দেখেন তো ভাইয়া একটা হ্যাঁ প্রশ্ন বলেন স্যার। ছিল। ভাইয়া ওই যে টোকেন রিংটা ধরেন 4 নাম্বার কম্পিউটারে আছে, ওখান থেকে আমি 2 নাম্বার আমার কাছে ডেটা ট্রান্সফার করবে, তাহলে আমার টোকেন রিং তো 4 নাম্বারে, ওখানে টোকেন রিংটা যাবে কিভাবে? হ্যাঁ মানে 2 নাম্বার পিসিটা কোনো ডেটা আদান প্রদান করতে চাচ্ছে কিন্তু ওর কাছে টোকেন রিং নাই, এটা আছে 4 নাম্বারের কাছে, প্রশ্নটা এরকম। হ্যাঁ। আচ্ছা, এটা পাওয়ার জন্য তখন মনে করেন যে 4 নাম্বারটা পিসিটা যদি কোনো কারণে মনে করেন যে কখনো 2 নাম্বার পিসির কাছে ডেটা আদান প্রদান করে, তখন সে টোকেন রিংটা পেয়ে যাবে, আর যখন সে পাবে তখন সে করতে পারবে, এর আগে পারবে না। কারণ 2 নাম্বারের কাছে কখনো কেউ না কেউ তো ডেটা পাঠাবে, কখনো পাঠাবে না, হয় 1 পাঠাইলো বা 4 পাঠাইলো বা 3 পাঠাইলো, কেউ না কেউ তো পাঠাবে। তো যখন তার কাছে কেউ না কেউ ডেটা পাঠাবে তখন তার কাছে টোকেন রিংটা থাকবে, আর টোকেন রিং যখন থাকবে তখনই কেবল সে পাঠাতে পারবে, এর আগে পাঠাতে পারবে না। সময় টোকেন সাপেক্ষ রিং ব্যাপার। কি একটাই? টোকেন রিং একটাই থাকবে, হ্যাঁ এটাকে একটাই দেওয়া হবে, দুইটা দিলে তো আবার ঝামেলা হয়ে যাবে, তাহলে একসাথে দুজন ডেটা পাঠাতে চাবে। মনে করেন যদি 2টা টোকেন রিং দেন তাহলে কিন্তু আমার ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে মনে করেন যে 1 নাম্বার থেকে 2 নাম্বারের কাছে পাঠাইতেছে, আবার মনে করেন 4 নাম্বার থেকেও 2 নাম্বারের কাছে পাঠাইতেছে, দুইটা ডেটা একসাথে চলে আসবে, একসাথে চলে আসবে না, তখন একটা কলাপস হবে, এটা ঝামেলা হবে, কারণ তার তো একটাই মেইন, একটা তার দিয়ে ডেটা আদান প্রদান করতে হচ্ছে, এটা আর কি একটা সমস্যা আর কি, বুঝতে পারছেন। একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো 2 নাম্বারকে দেখা যায় অনেকক্ষণ ওয়েট করা থাকা লাগতে পারে, যখন সে তার কাছে কোনো ডেটা আসবে তখন সে টোকেন রিংটা পেলো, তারপরে সেই ডেটা আদান প্রদান করবে, একটু সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, কিন্তু টাকা বাঁচানোর জন্য ভালো, ওই যে বললাম বাস টপোলজি বলেন রিং টপোলজি বলেন দুইটা কিন্তু টাকা বাঁচানোর জন্য ভালো। কেন? কোনো মডেম হাব সুইচ কিছু কিনতে হইতেছে না, জাস্ট একটা তার দিয়ে অ্যাড করে দিবেন, আর কিছুই না। ওকে, এরকম টাইপের কিছু কিছু ক্ষেত্রে আসলে এক একটা টপোলজি এক একটা জায়গার জন্য ভালো, বুঝতে পারছেন। মনে করেন আপনার যদি এমন কোনো নেটওয়ার্ক দরকার হয়, বা আপনি যদি কোনো সময় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হন, তখন আপনি আসলে এগুলো ভালো ইমপ্লিমেন্ট করতে পারবেন। যেমন আপনার একটা এমন নেটওয়ার্ক দরকার হচ্ছে যেটা সবার সাথে সবার ডেটা আদান প্রদান হয়, এবং আপনার সময় কোনো ব্যাপার না, ডেটা গেলেই হয়েছে, তখন আপনি রিং টপোলজিটা ইউজ করবেন আর কি। এটা আসলে অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হয়। আমরা আরও কয়েকটা পড়লে তখন বুঝতে হবে, কম্পারিজন আপনি যেতে পারবেন যে কোনটা ইউজ করলে ভালো হচ্ছে, বা আমাদের জন্য কোনটা বেশি ইউজফুল, কোনটা কস্টিংয়ের দিক দিয়ে ভালো, সব কিছু চিন্তা করে আসলে নেটওয়ার্ক টপোলজিগুলো অ্যাপ্লাই করা হয়। এরপরে স্টার, মানে স্টারের মতো দেখতে, দেখেন স্টার টপোলজিতে কিন্তু আমরা একটা জিনিস ইউজ করছি, সেটা হাব হতে পারে বা সুইচ হতে পারে। এখন হাব আর সুইচের মধ্যে কোনটা ইন্টেলিজেন্ট একটু বলেন তো আমাকে, কোনটা বেশি ইন্টেলিজেন্ট? সুইচ। সুইচটা বেশি ইন্টেলিজেন্ট। সুইচ কি স্টোর করতে পারে? ম্যাক আইপি অ্যাড্রেস না অন্য কিছু? ম্যাক। ম্যাক অ্যাড্রেস স্টোর করে। আর রাউটার কি অ্যাড্রেস স্টোর করে?
আইপি ও ম্যাক দুটোই। আইপিএস ম্যাক রিসিভ করে। ইন্টারনেট কমিউনিকেশন মেইনলি হয় কোন অ্যাড্রেস দ্বারা? ইন্টারনেট কমিউনিকেশন কোন অ্যাড্রেস দ্বারা? আইপি নাকি ম্যাক? আইপি। আইপি অ্যাড্রেস দ্বারা। আইপি আইপি। প্রাইভেট, আইপি। প্রাইভেট পাবলিক বলছিলাম না আমরা, সেগুলো আইডিয়া দিছিলাম। ফাইন, ওকে, নো প্রবস, গন। স্টার টপোলজি, ভাইয়া। হ্যাঁ স্যার বলেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বুঝি নাই স্যার। আচ্ছা, বুঝছি ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, বাট একটু নয়েজি বা একটু আস্তে, একটু জোরে বলে শোনা যাবে। শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন তো না স্যার? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। হ্যাঁ এখন ঠিক আছে, আপনার কথা ঠিক আছে, কিন্তু একটু আস্তে, একটু মনে হইতেছে দূরের থেকে কথা বলতেছেন বা এরকম কিছু মনে হচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে। আপনি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কোনো প্রশ্ন কি আছে জনাবা? না, নাই। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে, এবার কথা বলতে পারেন। হ্যাঁ, স্টার টপোলজি মানে কি, একটা স্টারের মতো থাকবে, মাঝখানে একটা সেন্ট্রাল ডিভাইস থাকবে। সেই সেন্ট্রাল ডিভাইসটা সুইচ হতে পারে, হাব হতে পারে, আপনার প্রয়োজন অনুসারে আপনি দিবেন, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকে ডেটা আদান প্রদান করতে পারবে। এটা একটা ব্যাপার আর কি। আমাদের একটু পজ করা যায় কিনা দেখি, এগুলো পজ করা যাইতেছে না। হ্যাঁ একটু দেখেন, মনে করেন এই 1 নাম্বার পিসিটা এই 2 নাম্বার পিসির কাছে ডেটা পাঠাবে, তার কি ডিরেক্ট পাঠাতে পারবে ডেটাটা? না ভাইয়া, কি করবে? না ভাইয়া। সে প্রথমে হাবের কাছে আসবে, হাবের কাছে হাবের পাঠাবে। কাছে আসবে, হাব তারপর 2 নম্বরের কাছে পাঠাবে। এটা হচ্ছে স্টার টপোলজি, খুব সিম্পল জিনিস। তাহলে স্টার টপোলজিতে কি লাগে আপনারা চিত্র থেকে বুঝতে পারতেছেন, প্রত্যেকটা কম্পিউটারের সাথে তার দ্বারা কানেক্টেড থাকা লাগতেছে, এবং প্রত্যেকটা কম্পিউটার বা প্রত্যেকটা পিসি বা সার্ভার সবার সাথেই স্টার টপোলজি এই সেন্ট্রাল যে সুইচটা, হাবটা বা সুইচটা একে কানেক্টেড থাকতে হয়, এবং সবাই ডেটা প্রথমে হাব বা সুইচকে পাঠায়। দেন এরপরে কি হয় বলেন তো, এরপরে এটা হাব হাব বা সুইচ সুইচ অন্য কাউকে পাঠায়। তাহলে আমরা বুঝতে পারছি কি, দেখেন এরপরে। তাহলে স্টার টপোলজি কি জিনিস দেখেন, এটাকে একটু পড়েন তো, আমি অনেকক্ষণ কথা বলতেছি, কেউ একজন একটু কথা বলেন তো, এটা একটু পড়েন, জাস্ট কষ্ট করেন, এটা একটু পড়েন, এই সাইডটা একটু পড়েন। কান্তা বসু বা নাবিলা, কেউ একজন পড়েন। নেটওয়ার্ক টপোলজি। স্টার টপোলজির সকল হোস্ট বা নোড একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে সংযুক্ত থাকে। কেন্দ্রীয় ডিভাইসটি হাব, সুইচ বা সার্ভার কম্পিউটারও হতে পারে, অর্থাৎ নোড এবং কেন্দ্রীয় ডিভাইসের মধ্যে পয়েন্ট টু পয়েন্ট সংযোগ থাকে। এই টপোলজিতে সংকেত প্রবাহ দ্বিমুখী হয়। কম্পিউটারগুলো সংযোগের জন্য কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয়। স্টার টপোলজিতে হাব বা সুইচগুলো মূলত ফিজিক্যাল সংযোগ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। স্টার টপোলজি নেটওয়ার্ক বাস্তবায়নে সর্বাধিক জনপ্রিয় টপোলজি। এই টপোলজিতে কোনো প্রেরক নোড সংকেত প্রেরণ করতে চাইলে তা প্রথমে হাব বা সুইচে পাঠিয়ে দেয়, এরপর হাব বা সুইচ সেই সংকেতকে প্রাপক নোডে পাঠিয়ে দেয়। হ্যাঁ আমি বুঝতে পারলাম। ওই যে পয়েন্ট টু পয়েন্ট একটু বলছিলাম না, যে একজনের সাথে একজন কমিউনিকেশন হয় না, দেখেন এই যে একজন সাথে একজন, একজন সাথে একজন, একজন সাথে একজন, এটা পয়েন্ট টু পয়েন্ট না, একটু আগে যেটা বলছিলাম ক্লাসের শুরুতেই। তাহলে এটা বুঝতে পারছেন তো? তাহলে স্টার টপোলজিটা কি, আমরা হাব বা সুইচ লাগে। তাহলে এরকম টাইপের আপনি যদি বুঝেন, যে কোনো প্রশ্নই পারবেন। পরীক্ষা হলে প্রশ্ন আসবে নিচের কোন টপোলজিতে হাব বা সুইচ ইউজ করা হয়, আপনার কাছে অপশন দিল রিং, বাস, স্টার। তাহলে আপনার অ্যান্সার কোনটা হবে? কোনটা অ্যান্সার দিবেন? রিং, বাস, স্টার দিল, তাহলে কোনটাতে হাব বা সুইচ ইউজ করা হয়? স্টার টপোলজি। স্টার। শেষ, এবার দিতে পারবেন। তা আমি যেটা বলছি এই কথাগুলোই না, আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু এখানে লেখছে, আপনি এগুলো একটু পড়লে আপনার তো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সুবিধা হতে পারে আপনার। আমি যেগুলো বলছি এগুলো লেখছে। স্যার কিছু বলছেন? একজন মা চলে গেছে, দ্বিমুখী প্রবাহটা কি? দাঁড়ান, কে চলে গেছে? মুন চলে গেছে। না ভাই, চলে গেছে, চলে গেছে, আবার জয়েন করলাম। ও আপনি না, আচ্ছা মুন মনে চলে গেছেন। হ্যাঁ আচ্ছা মুন চলে গেছেন, আচ্ছা ওকে। দ্বিমুখী প্রবাহ মানে হচ্ছে যে, দাঁড়ান, দ্বিমুখী প্রবাহ বলতেছেন তো? হ্যাঁ, দ্বিমুখী প্রবাহ মানে হচ্ছে স্যার দেখেন, যে আপনার এই যে 1 নাম্বার কম্পিউটারটা, আমি যদি একটু মার্ক করে দিই, 1 নাম্বার কম্পিউটারটা সুইচকে ডেটা পাঠাতে পারে, তাই না? আবার এই সুইচটাও কিন্তু 1 নাম্বার কম্পিউটারকে ডেটা পাঠাতে পারে, তাই না? দুইটাই হচ্ছে না এখানে? দুইটা কমিউনিকেশন হবে না এখানে? যে দুইমুখী হচ্ছে কি না জিনিসটা, যে হাব হচ্ছে Right. পিসিতে পাঠাতে পারতেছে, আর পিসি হচ্ছে আপনার হাবকে পাঠাতে পারে, মানে দুইমুখী এটা হচ্ছে একটা কমিউনিকেশন। তাহলে এটা হচ্ছে বাই ডিরেকশনাল বলে, আর ইউনি ডিরেকশনাল মানে হচ্ছে শুধু একমুখী, আর বাই ডিরেকশনাল মানে হচ্ছে আপনার পিসি থেকে রাউটারে যাচ্ছে, বা সুইচ ইউজ করতে পারেন, বা সুইচ থেকে আপনার এখানে কম্পিউটার আসতেছে। দিস ইজ কল বাই ডিরেকশনাল বা দ্বিমুখী। ওকে, আচ্ছা এরপরে আমরা তাহলে দেখি এখানে, ওকে সুবিধা অসুবিধা বলতে কি হয় দেখেন। সুবিধা বলতে কি বোঝাচ্ছে এখানে দেখেন, অপেক্ষাকৃত দ্রুত গতিতে ডেটা আদান প্রদান হয়, যেহেতু একজনের সাথে আরেকজনের কমিউনিকেশন। আর সংকেত হচ্ছে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ এখানে একটা সেন্ট্রাল ডিভাইস আছে। সেন্ট্রাল ডিভাইস কি করতেছে বলেন তো? সে ডেটাটাকে কি করতে পারে? কন্ট্রোল করতে পারে, তাই না? এমন একটা কাজ করে থাকে আর কি। আচ্ছা
এরপরে বলতে দেখেন সম্পূর্ণ নেটওয়ার্ক সচল রেখে যে কোনো সময় নেটওয়ার্কে নতুন নোড যুক্ত করা যায়। তাহলে আমরা যে কোনো সময় কিন্তু এখানে যুক্ত করতে পারবো। বা সুইচ ব্যবহারের কারণে বাস বা রিং টপোলজির তুলনায় এটা ডেটা নিরাপত্তা বেশি, কারণ 1-to-1 কমিউনিকেশন হচ্ছে। আর কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশন গতি স্বাভাবিক থাকে, এটা বুঝতে পারতেছেন। অসুবিধা কী কী দেখেন, এই টপোলজিতে হাব সুইচ নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্ক অকার্যকর হয়ে যায়। স্টার টপোলজিতে প্রচুর পরিমাণে কেবল এবং কেন্দ্রীয় ডিভাইস ব্যবহৃত হয়, বিধায় এটি ব্যয়বহুল। নেটওয়ার্কের কার্যক্ষমতা কেন্দ্রীয় ডিভাইসের উপর নির্ভর করে, নোডসমূহ পরস্পরের সাথে সরাসরি সংকেত আদান প্রদান করতে পারে না। তাহলে বোঝা গেছে এটা? আমি একটু চিত্র এঁকে একটু বুঝিয়ে দিই লাস্ট, একটু দেখেন, আমি এটা বোঝার চেষ্টা করি। তাহলে এটা মনে করেন আমাদের হাব কিংবা সুইচ ইউজ করি, সুইচ ইজ ইন্টেলিজেন্ট। এখন এটার সাথে মনে করেন অনেকগুলো কম্পিউটার কানেক্টেড থাকতে পারে। এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, 4টা কম্পিউটার কানেক্ট আছে। এখন দেখেন প্রত্যেকটার মধ্যে কী দ্বারা যুক্ত থাকবে বলেন তো? তার দ্বারা যুক্ত থাকবে না? তাহলে এখানে একটা তার দিয়ে যুক্ত করলাম, এখানটা তার দিয়ে যুক্ত করলাম, এখানটা তার দিয়ে যুক্ত করলাম, এখানে তার দিয়ে যুক্ত করলাম। তাহলে আমার এখানে কি লাগতেছে? তার লাগতেছে, এটা একটা কস্টিং আছে। এবং আরেকটা কস্টিংয়ের ব্যাপার হচ্ছে আমার এখানে একটা সেন্ট্রাল ডিভাইস লাগবে, রাইট? সেন্ট্রাল একটা ডিভাইস লাগবে। তো এগুলো হচ্ছে আমাদের একটা স্টার টপোলজির মেকানিজম আর কি। এখন স্টার টপোলজি একটা যেটা অসুবিধা সেটা হচ্ছে যে সব কিছু কমিউনিকেশন হচ্ছে কিন্তু কার কেন্দ্রিক? এই মেইন ডিভাইসটা কেন্দ্রিক, তাই না? এই সুইচ বা হাব কেন্দ্রিক। সো কোনো কারণে যদি এই সুইচ বা হাব যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা কি কলাপস করবে না? নাকি এটা কাজ করতে পারবে? আর তখন তখন কিন্তু কী করতে পারবে না, কাজ করতে পারবে না, মানে পুরো নেটওয়ার্ক তখন কী হয়ে যাবে? কলাপস হয়ে যাবে। বোঝা গেছে এটা? তাহলে অসুবিধা কি আমরা বুঝতে পারছি স্টার টপোলজির অসুবিধাটা? আচ্ছা, ওকে। এটা দেখেন, এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা বলেন? স্টার টপোলজি, ভাইয়া ওই যে স্কুলের যে ল্যাবে হ্যাঁ। কম্পিউটার মানে স্যারের কম্পিউটার দিয়ে বাকি সবগুলো কম্পিউটার বন্ধ করে দিত, এটা কিভাবে হইতো? মানে এটা কি স্টার টপোলজি? আচ্ছা, না এটা আসলে স্টার টপোলজি না, এটা আসলে বাস টপোলজি। মেইনলি স্কুলের জন্য বাস টপোলজি ইউজ করে। দেখেন, সো বাস টপোলজির মধ্যে দেখেন এখানে একটা নর্মাল একটা ফ্লো যাচ্ছে এখানে, হ্যাঁ একটা নর্মাল ফ্লো যাবে, ডেটার ফ্লো যাবে। সো এই ফ্লোর মধ্যে এখানে মনে করেন যে অনেকগুলো পিসি আমাদের কানেক্টেড আছে, এরকম অনেকগুলো মনে করেন যে পিসি কানেক্টেড আছে, ওকে, পিসি কানেক্টেড আছে। সো এটা পরীক্ষাতে আসে, ভালো প্রশ্ন করছেন। এটা পরীক্ষাতে আসে যে তোমাদের কলেজে একজন টিচার ল্যাবে অনেকগুলো পিসি কানেক্টেড করবেন, উনি কোন টপোলজি ইউজ করে কানেক্ট করবেন? দেখেন এখানে অনেকগুলো অপশন আপনার কাছে কিন্তু আছে। বাস টপোলজি করলে কি করতে হবে? একটা ব্যাকবোন থাকা লাগবে, ব্যাকবোনের সাথে সবগুলো পিসিকে তার দ্বারা যুক্ত করা লাগবে। বোঝা গেছে? এবং এখানে একটা সার্ভার কম্পিউটার থাকতে পারে, একটা সার্ভার থাকতে পারে যেটা আসলে সবগুলোকে নিয়ন্ত্রণ করে। ওই দেখবেন সব পিসি বন্ধ করে দিতে পারে বা সব পিসিতে ডেটা আদান প্রদান করা যায়, কোনো খেয়াল করছেন না? ওই মেইন কম্পিউটার থেকে যে কোনো ডেটা দিয়ে দিতে পারে, যে কোনো ফাইল শেয়ার করে সেটা আপনারা পেয়ে যান সাথে সাথে, শেয়ার নামে একটা ফোল্ডার থাকে। বোঝা গেছে? তাহলে একটা মেইন একটা সার্ভার এখানে থাকতে পারে যেটার মাধ্যমে সবগুলা পিসি এখানে মানে কন্ট্রোল করা যাচ্ছে। কোনো হাব বা সুইচ থাকবে না, কিন্তু একটা সার্ভার থাকবে। আর যদি এমন করা যায় যে স্টারের মতো যদি করা যায় যে সবগুলো একটা আপনার রাউটারের সাথে যুক্ত থাকবে, তাহলে সেটা স্টার হয়ে যাবে। দুইভাবে টেকনোলজিটা করা যায়, কিন্তু বাস টপোলজিটা বেশি ক্ষেত্রে ইউজ করা হয়। বুঝতে পারছেন? ল্যাবের ক্ষেত্রে বাস টপোলজি ইউজ করা হয়, এবং আপনাদের যে পরীক্ষা যদি আসে তাহলে অ্যান্সারটা বাস টপোলজি হয়, বিভিন্ন জায়গাতে বাস টপোলজি লেখা আছে। মানে সার্ভার কম্পিউটার বলে, ওটা হচ্ছে আপনার কন্ট্রোল কম্পিউটার, বুঝছেন? ওই কম্পিউটার দিয়ে সব কিছুকে কন্ট্রোল করা যায়। এখান থেকে একটা সার্ভার কম্পিউটার যদি থাকে তাহলে এখানে যতগুলো কম্পিউটার আছে সবগুলোকে কম্পিউটারগুলোকে আপনার হচ্ছে কন্ট্রোল করা যায়। আর স্টার টপোলজি হলে তো কন্ট্রোল করা যায়। স্টার টপোলজির মধ্যে কী থাকে বলেন তো? স্টার টপোলজির মধ্যে একটা মেইন একটা থাকে, হাব বা সুইচ থাকে, এবং সার্ভার, মনে করেন সার্ভার। সার্ভার মানে কি? এক ধরনের কম্পিউটার যেটার মধ্যে আসলে এই মনিটর টনিটর এত কিছু থাকে না, এটার মধ্যে ফাইল টাইল, মুভি, গান টান, ফাইল এসব থাকে আর কি। সার্ভার মানে এক ধরনের কম্পিউটার, আর কিছু না, যেখানে বিভিন্ন ডেটা স্টোর করে রাখা হয়। বিভিন্ন আমরা যে ওয়েবসাইটগুলো আপলোড করি এটাও কোনো না কোনো সার্ভারে থাকে। সার্ভার মানে একটা কম্পিউটার, অনেকগুলো কম্পিউটার মিলে আসলে সার্ভার তৈরি করা হয়। ওগুলোর মধ্যে ডেটা, মুভি, এই যে আমরা যে ফেসবুকে এত ছবি আপলোড করি এগুলো কই থাকে? এগুলো ফেসবুকের সার্ভারে থাকে। মানে ফেসবুক অনেক বড় বড় বিশাল বিশাল কম্পিউটার আছে, অসংখ্য কম্পিউটার আছে, ওগুলোর ভিতরে ফেসবুক এগুলোকে রেখে দেয়। আর আপনি যখনই পাসওয়ার্ড দিয়ে চান আপনার ছবিগুলো দেখতে, তখনই আপনার ছবিগুলোকে আপনাকে দেখায় দেয়। তাহলে এগুলো না কোথাও আপনার ডেটাগুলো স্টোর করা আছে, কোনো না কোনো কম্পিউটারে আপনার ছবি, গান, ভিডিও, অডিও সব কিছু আছে। বোঝা গেছে? এটাই। আমরা প্রশ্ন অ্যান্সার ক্লাস করব, মানে সৃজনশীল ক্লাস করব, তখন আমরা এগুলো নিয়ে আবার আলোচনা করব। এগুলো অ্যান্সার কীভাবে আপনারা দিতে পারেন সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপর দেখেন নোটসমূহ পরস্পরের মধ্যে সরাসরি আদান প্রদান করতে পারে না। স্টার টপোলজি থেকে ডিরেক্টলি আদান প্রদান করতে পারে না। নেটওয়ার্কের কার্যক্ষমতা কেন্দ্রীয় ডিভাইসের উপর নির্ভর করে। তাহলে কেন্দ্রীয় ডিভাইস যদি নষ্ট হয়ে যায় স্টার টপোলজি তখন আর কাজ করবে না।
ওকে, তাহলে আপনি যদি স্টার টপোলজিতে মনে করেন একটা সমস্যা হইলো, কেন্দ্রীয় ডিভাইসটা নষ্ট হয়ে গেল, তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, মনে করেন আপনি একটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, তখন আপনি কী করবেন দেখি? সিম্পল একটা অ্যান্সার, কী করবেন? আপনি স্টার টপোলজি কোনো জায়গায় ডেপ্লয় করছেন বা কোনো জায়গায় এস্টাবলিশ করছেন, ওইখানে সেন্ট্রাল ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, এখন আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি কী করবেন? কীভাবে ঠিক করবেন এটা? বাস টপোলজি বানায় ফেলবো। আর কোনোভাবে চিন্তা করা যায় না? ওইটা কি ওই এক্সিস্টিং টপোলজিটাকে ঠিক করার কোনো রাস্তা নাই? মনে করেন হাফ বাসিস নষ্ট হয়ে গেছে, ভালো মতো চিন্তা করেন, আপনি কী করবেন নিজেরই? নিউ হাব টপোলজি বানানো যায়, হ্যাঁ, কি বলছেন? রিং টপোলজি বানানো না, যায়। রিং টপোলজি না, আপনি ওইটাই রাখবেন, এক্সিস্টিং জিনিসটাকে রাখবেন। কি করা যায়? আপনি একজন ইঞ্জিনিয়ার, চিন্তা করেন কি করবেন। একটাকে সার্ভার বানায় ফেলবো। আর একটু চিন্তা করেন কি করা যায়। হাফ সুইচ নষ্ট হয়েছে, বারবার বলতেছি হাফ সুইচ নষ্ট হয়েছে, আপনি এখন কি করবেন? হাফ সুইচ লাগাই দিলেই তো হয়ে আরে সাবাস, নাম কি আপনার? কানিজ নাকি? আমতা। কান্তা। এই এটা সহজ, এই সহজ জিনিসটা মাথায় আসলো না কেন? আপনি হাফ সুইচ জাস্ট হচ্ছে আপনি চেঞ্জ করে দেন, তাহলে তো হইলো। বোঝা গেছে? এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার মোবাইল নষ্ট হয়ে গেছে, আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার মোবাইল নষ্ট হয়ে গেছে, আপনি কি করবেন? আপনি কি ল্যাপটপ কিনে আনবেন মোবাইল নষ্ট হয়ে গেছে এর জন্য? না, ঠিক আপনি করবো। মোবাইল ঠিক করবেন না, মোবাইল কিনে আনবেন, শেষ সলিউশন। তো বোঝা গেছে? এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোনো একটা পিসিতে হাফ পাসিস নষ্ট হয়ে গেছে, এখন একজন নেটওয়ার্ক ইনস্ট্রাক্টর আছে বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে, সে এখন কি করবে? তাহলে অ্যান্সারটা হচ্ছে সে ওটা চেঞ্জ করবে, শেষ। আবার এরকম প্রশ্ন আসতে পারে যে আপনার বাস টপোলজিতে একজন ইঞ্জিনিয়ার বাস টপোলজি ডিপ্লয় করলো একটা ল্যাবে, ব্যাকবোনটা নষ্ট হয়ে গেল, এখন ওই ইঞ্জিনিয়ার কি করবে বলেন? কি করবে ইঞ্জিনিয়ার? ব্যাকবোনটা ঠিক করে ব্যাকবোন ঠিক দিবে, করে মানে ফেলবে, নতুন একটা ব্যাকবোন শেষ। লাগাই দিবে। এগুলোই সিম্পল জিনিস। তাই এইভাবে চিন্তা করলে আপনি দেখবেন যে আর বই আর পড়া লাগবে না, কষ্ট করে গাইড টেস্ট পেপার হ্যান এত কিছু পড়া লাগবে না। ওকে, এবার আমরা যাবো ট্রি টপোলজিতে। আচ্ছা, এখন এটার নাম ট্রি কেন? আচ্ছা, ট্রি কেন? আপনারা সবাই গাছ তো দেখছেন না জনাবারা? সবাই দেখছেন ছোটবেলায়। আচ্ছা, নাবিলা একটু মনে বেশি করে দেখছে। নাবিলা জানি কোথায় থাকেন? আচ্ছা, কেউ কি মেসেজ টেসেজ দিচ্ছেন নাকি আমাকে? ক্লাস করতেছি, হ্যাঁ ঠিক আছে ক্লাস করেন, সমস্যা নেই। দেখেন, আচ্ছা ট্রি টপোলজি মানে আপনার গাছ তো দেখছি। সো গাছের যেমন অনেক ডালপালা থাকে না, মনে করেন এটা একটা জিনিস, এতে দুইটা ব্রাঞ্চিং হয় না গাছের মধ্যে ডালপালা, আবার এখান থেকে তার দুইটা মনে করেন যে ব্রাঞ্চিং হয় না এরকম, আবার এখান থেকে শাখা প্রশাখা হয় না, আবার শাখা প্রশাখা গেলে হইতেই থাকবে হইতেই থাকবে, ব্রাঞ্চিং হইতেই থাকবে হইতে থাকবে। এটা ব্রাঞ্চিং না গাছের? গাছের মধ্যে এরকম মানে একটা ডাল থেকে দুইটা ডাল হচ্ছে এরকম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এটাই ট্রি টপোলজি। ট্রি টপোলজি মানে যেটা দেখতে ট্রি এর মতো, শেষ। মানে এগুলো আসলে জ্যামিতিক আকার কিরকম এটার উপরে ডিপেন্ড করে নামগুলো দিচ্ছে, বুঝছেন? যেটা দেখতে বাসের মতো বাস টপোলজি, যেটা দেখতে রিং এর মতো রিং টপোলজি, এরকম আর কি। তাহলে ট্রি টপোলজির কিরকম সুবিধাটা দেখেন। ট্রি টপোলজিটা হচ্ছে, আমরা একটু পিকচারটা আগে একটু দেখে আসলে মনে ভালো হবে। হ্যাঁ, এই অনেকগুলো কম্পিউটার আছে, হ্যাঁ। আচ্ছা, একটা কনসেপ্ট আছে মাদার আর আচ্ছা আচ্ছা, আপনারা ইয়াতে পড়ছেন না ওই যে মিওসিস কোষ বিভাজন পড়ছেন? জি ভাইয়া। মাতৃকোষ থেকে কি কোষ তৈরি হয় বলেন তো? অপত্য কোষ। অপত্য কোষের ইংরেজি কি বলেন তো? ডটার সেল। সনসেল কেন না? সনসেল কেন না? কারণ মেয়েদের থেকে আবার একটা কোষ সৃষ্টি হবে, মানে নাম কি আপনার? বুসু? বুশরা। হ্যাঁ, আপনি ডাক্তার হয়ে গেছেন, ঠিক আছে যান। আচ্ছা, হ্যাঁ রাইট, ঠিকই বলছেন, কারণ ওই সেলটা থেকে তো আবার পরবর্তীতে সৃষ্টি হচ্ছে কোনো সেল। আর আমরা জানি যে বায়োলজিক্যাল জিনিসে আমরা জানি যে জন্ম দেয় সেই মা, যে জন্ম দেয় সে কোনো ছেলে হতে পারে না, ঠিক আছে? আচ্ছা, এখন কি তাহলে আমি বলতে পারি, আপনার কথা শুনে আমি বলতে পারি যে কম্পিউটারের মা হচ্ছে চার্লস ব্যাবেজ, বলতে পারি? বুশরা? কম্পিউটারের মা চার্লস ব্যাবেজ বলতে পারি কিনা? আপনি জাস্ট লজিক্যাল অ্যান্সার দেন। হ্যাঁ পারি। দেখছেন কি বলাইলাম আপনার দিয়ে আমি? কারণ আপনিই বলছেন যে এটা তো ডটার সেল, তাহলে আপনার কথা যদি আমি ঠিক হয় তাহলে আমি বলবো তাহলে কম্পিউটার মা হচ্ছে চার্লস ব্যাবেজ, শেষ, আর তো কোনো কথা নাই। ওকে, তারপরে আমাদের মাইক্রোসফটের মা হচ্ছে বিল গেটস, তারপরে টেসলার মা হচ্ছে ওর নাম কি, নাম বলে গেলাম, জেফ বেজোস, শেষ, আমি বলতে পারি। ওকে, এটাই আর কি। তাহলে একমত আমার সাথে? বুঝছে না একমত আমার সাথে? বুসরা পড়ছে বিপদে, বুঝছেন? ও না পারতেছে একমত হইতে, না পারতেছে দ্বিমত হইতে, বিপদে পড়ছেন না বুসরা? শাখের করাত না? আচ্ছা, সমস্যা। দেখেন তাহলে এইখানে ট্রি টপোলজি মানে হচ্ছে এখানে একটা কম্পিউটার, এটার সাথে আবার কি করব, আপনার হচ্ছে ব্রাঞ্চিং হবে, এখান থেকে আপনার দুইটা তারের মাধ্যমে যাচ্ছে, এখানে আবার এখানে আরেকটা কম্পিউটার, এই কম্পিউটার থেকে আবার এখানে দুইটা ব্রাঞ্চিং হবে আর কি। দেখেন এখানে একটা কম্পিউটার বা পিসি কম্পিউটার যেটাই বলেন আসলে কোনো সমস্যা, এখান থেকে আবার দুইটা ব্রাঞ্চিং হচ্ছে,
কি করলাম আমি, ঠিক করছি না? হ্যাঁ ঠিক তো করছি। এখান থেকে আবার দুইটা এরকম গেল, এরকম, বুঝতে পারছেন? আচ্ছা, এখন যে জন্ম দেয় একে বলে প্যারেন্ট নোট। এটা হচ্ছে প্যারেন্ট নোট, হ্যাঁ, প্যারেন্ট নোট। আর তার চাইল্ড নোট কারা কারা? এই যে 1 2, এরা চাইল্ড নোট, হ্যাঁ তাই না? এরা চাইল্ড নোট। ভাইয়া এরাও কিন্তু আবার প্যারেন্ট নোট হয়ে যাচ্ছে একটু পরে, কারণ দেখেন এই 3 4 জন্ম হচ্ছে দিছে, মানে 3 4 ওর থেকে আসছে, তাহলে এটা তখন প্যারেন্ট নোট। এই দুইটা আবার চাইল্ড নোট, এই দুইটা আবার চাইল্ড নোট। এটা কিন্তু প্যারেন্ট নোট, এটা চাইল্ড নোট, এটা চাইল্ড নোট। আচ্ছা, তো টি টপোলজি এরকম হবে, মানে এরকম ব্রাঞ্চিং আকারে থাকবে। এখন আমরা একটু সুবিধা অসুবিধার কথা বলি, দেখেন জাস্ট সুবিধা অসুবিধা যাই এগুলো বুঝতে হবে, এত কিছু লাগবে না। কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, এই প্যারেন্টটা নষ্ট হয়ে যায়, 1 নাম্বার প্যারেন্টটা নষ্ট হয়ে যায়, এই পুরো টি টপোলজিটা কি নষ্ট হবে নাকি আংশিক ক্ষতিগ্রস্ত হবে? পুরো টি টপোলজি ক্ষতিগ্রস্ত হবে? না, না। জাস্ট এই রুটটা বাদ হয়ে যাবে, এই হারটা বাদ হয়ে গেছে, এটা তো থাকবে। আচ্ছা, জি ভাইয়া। কোনো কারণে যদি এইটা নষ্ট হয়, মনে করেন এটাও ঠিক আছে, এই চাইল্ডটা নষ্ট হয়, তাহলে কি পুরোটা নষ্ট হবে? না, খালি এটাও চলবে, এটাও চলবে, এটা নষ্ট হবে না। কিন্তু কোনো কারণে যদি এই যে মাদারটা একদম বস যেটা আছে, বিগ বস বস যদি নষ্ট হয়, তাহলে পুরা টি টপোলজিতে কানেকশন লাল বাতি জ্বলগা, নেই হতা নাই হতা হ্যাঁ, ওকে, এরকম একটা কাজ হয়ে যাবে। তাহলে আমরা টি টপোলজি কি বুঝলাম? যে কোনো একটা ডিভাইস, কোনো একটা পিসি, কোনো একটা কম্পিউটার কখনো আরেকটার জন্য মাদার হিসেবে বা প্যারেন্ট হিসেবে কাজ করে, এবং তার নিচেগুলো তার চাইল্ড হিসেবে কাজ করে। এটা হচ্ছে এইভাবে যদি কোনো স্ট্রাকচার করতে পারেন, কোনো নেটওয়ার্ক আপনি সাজাতে পারেন, দ্যাট উইল বি কল্ড আ व्हाट टोपोलॉजी। जनाबारा चित्कार में बताओ। ट्री टोपोलॉजी topology। किस लिए? ये ट्री का हिंदी में शाखा पारी ना होता है। কি বলছেন? शाखा प्रशाखा होता है। আরে আপনি ভালো শিখছেন তো হিন্দি, জোস তো, আপনার দরকার। আপনার থেকে শিখছি। হ্যাঁ না, আমার তো ইংলিশ শিখলে মনে করেন যে আশেপাশে যারা আপনার মানুষ আছে বুঝছেন, এত মানে বকাবকি তো কম, সব আপনার উপরে পড়বে বুঝছেন। আমার থেকে শিখেন না বুঝছেন, আমার থেকে হিন্দিটা শিখেন না অ্যাটলিস্ট। লাইভ তেজপাতা হয়ে যাবে, তেজপাতা দারচিনি যা আছে সব হয়ে যাবে। देखें जनाबरा, এখন ट्री टोपोलॉजी का मामला क्या है? ट्री टोपोलॉजी का आरेक नाम होता है, ये नाम क्या होता है? हायरार्की होता है। हायरार्की का मामला क्या है? বংশগতি। বংশগতি জিনিসটা কি আপনার বায়োলজিতে পড়ে আসছেন, আপনি হয়েছেন আপনার মায়ের থেকে, আপনার মা হয়েছে তার মায়ের থেকে, তার মা হয়েছে তার মায়ের থেকে। আর না বলি, বলতে বলতে আমি মুখ ব্যথা হয়ে যাবে, কিন্তু শেষ হবে না। তাহলে হায়ারার্কি জিনিসটা এরকম দেখেন, এর থেকে হয়েছে এই বাচ্চা, এই বাচ্চা থেকে আবার এই বাচ্চা, এর থেকে আবার পরবর্তীতে, মানে হইতেই থাকে, জেনারেশন বলতে পারি আমরা, একটা জেনেটিক্স একটা হয়ে যেতেছে, বংশগতিবিদ্যা হয়ে যেতেছে এরকম একটা, বোঝা গেছে? তা এটা টি টপোলজি। তাহলে এটা বুঝতে পারবে না টি টপোলজিটা। তা টি টপোলজির সুবিধা কি? সুবিধা হচ্ছে এটা আসলে অনেক শাখা পোশাখা থাকে, এটার কমিউনিকেশনটা অনেক ভালো হয়। কিন্তু যদি মনে করেন যে ট্রিটা যদি অনেক বড় হয়, মনে করেন এখানে হচ্ছে মনে করেন অনেক বড় হয়ে গেছে এবং এখান থেকে একদম লাস্টেরটা পাঠাবেন, তাহলে কত টাইম লাগবে বলেন তো? ডেটাটা যাইতে অনেক টাইম লাগবে না? টি টপোলজি এটা একটা অসুবিধা আছে, অসুবিধা হতে টি টপোলজি একটু দেখেন হায়ারার্কির মতো। আমরা একটু সামনে আগাই, কি বলছে সুবিধা দেখেন, নতুন ব্রাঞ্চ সৃষ্টির মাধ্যমে টি টপোলজি নেটওয়ার্ক সম্প্রসারণ বেশ সুবিধাজনক। অফিস ব্যবস্থাপনার কাজে নেটওয়ার্ক গঠন বেশি উপযোগী, কারণ একটার সাথে অন্য দুটো পিসি কানেক্ট করতেছেন, এভাবে কিন্তু অনেকগুলো আপনি চেইন তৈরি করতে পারেন, মানে চেইনের মতো হচ্ছে। যেমন আমরা যখন মালা বানাই, মালাটা কিন্তু কীভাবে বানাই, ছোট্ট একটা ফুল থাকে প্রথমে, এটা থেকে আরেকটা ফুল লাগাচ্ছেন, আরেকটা ফুল লাগাচ্ছেন, এভাবে কিন্তু বিশাল একটা মালা হচ্ছে, মানে চেইন হচ্ছে। তো এটা কাইন্ড অফ কিন্তু চেইন। নতুন কোনো নোট সংযোগ করা বা বাদ দেওয়া কিন্তু সহজ, চাইলে কিন্তু আপনি এখানে একটা নোট অ্যাড করে ফেলতে পারেন, রাইট? কীরকম? এখানে কিন্তু চাইলে একটা নোট অ্যাড করে ফেলতে পারেন, আবার এখানে চাইলে অ্যাড করতে পারেন, মানে ইচ্ছা মতো চাইলে অ্যাড করতে পারেন, তাই না? বাড়াতে পারেন না, মানে এখান থেকে ডিভাইসগুলোকে অ্যাড করা কানেক্ট করা ভেরি ইজি, অ্যাড করা কানেক্ট করা খুবই ইজি, এবং কোনো একটা সাইড নষ্ট হয়ে গেলে আরেকটা সাইডে ক্ষতি হয় না। খালি এই সাইডটা নিয়ে আপনি কাজ করবেন, এই সাইডটা রিকভার করবেন, তারগুলো চেঞ্জ করবেন, বা ডিভাইসে কোনো ফল্ট হয়েছে কিনা চেক করবেন। তাহলে কীভাবে এটাকে বলে ট্রাবল শুটিং, কী বলে বলেন তো? ট্রাবল শুটিং। ট্রাবল মানে কি? সমস্যা পাইছেন, এরপর শুট করে দিবেন, শুট ডিসুম ডিসুম শেষ, ট্রাবলকে শুট করে দিবেন, তাহলে এটাকে ট্রাবল শুটিং বলে। তাহলে ট্রাবল শুটিং কীভাবে করতে হয় নর্মালি বুঝতে পারছেন? তার যদি নষ্ট হয় তার চেঞ্জ করব, হাফ নষ্ট হলে হাফ চেঞ্জ করব, শেষ। এই নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার যারা হয় আসলে বিভিন্ন সার্ভার, বিভিন্ন রাউটার, এগুলো কানেকশন যারা ঠিক হয় তাদেরকে বলে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। তারা কিন্তু আসলে এভাবেই কাজ করে, তারা বিভিন্ন টেকনোলজি বা এই টপোলজিগুলো তারা ডেপ্লয় করে, মানে ডেপ্লয় মানে প্রতিষ্ঠান করে বা এস্টাবলিশ করে, বোঝা গেছে? তার মানে সারা দুনিয়ার নেটওয়ার্কগুলো কিন্তু এইভাবে আসলে হচ্ছে, আপনি যেগুলো আসলে দেখতেছেন এগুলো এভাবেই কোনো না কোনো টপোলজির মাধ্যমে আপনি নেটওয়ার্ক ইউজ করতেছেন। ইভেন আপনার বাসাতে একটা টপোলজি আছে, সব জায়গাতেই টপোলজি আছে, রাইট? এটাই আর কি। কিন্তু ভাইয়া এখানে তো হচ্ছে হ্যাঁ, হাব বা সুইচ আমরা ব্যবহার করি নাই, হ্যাঁ টি তাই না? টপোলজিতে জি ভাইয়া। হ্যাঁ কই নেই তো, এখানে তো কই নেই।
এখানে করে নিতে। আপনি একটু আগে বললেন না যে হাফ বা স্পেস নষ্ট হলে এটা ঠিক করে দেবো, কিন্তু এখানে তো ব্যবহারই না করি না না। না, আমি এটার প্রেক্ষিতে বলি, আমি বলছি ট্রাবল শুটিং এর প্রেক্ষিতে। মনে করেন যে কোনো ও একটা আচ্ছা। টপোলজিতে হাফ বা সুইচ নষ্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন, হাফ সুইচ নষ্ট করবেন, বা কোনো একটা টপোলজিতে তার নষ্ট হয়ে গেছে তার ঠিক করে দিবেন। এটা আর কি, আমি সামগ্রিকভাবে বলছি। হাফ সুইচ তো এখানে ব্যবহার করেন, হাফ সুইচ ব্যবহার করবে আপনার স্টারে, বোঝা গেছে? মানে সামগ্রিকভাবে কথাটা বলছি, যে আপনি ট্রাবল শুটিং জিনিসটার প্রেক্ষিতে বলছি। ট্রাবল শুটিং মানে কি, মানে যে কোনো একটা ডিভাইস নষ্ট হলে ডিভাইস ঠিক করা, কোনো একটা তার নষ্ট হলে তার ঠিক করা, কোনো একটা দেখা যায় এমন অনেক সময় হয় যে আপনার রাউটার কাজ করতেছে না, এমন অনেক সময় হতে পারে আপনার রাউটারের চার্জারটা লাগানো নাই, তাহলে আপনি চার্জারটা লাগাই রাউটারটা ঠিক করলে, এটা একটা ট্রাবল শুটিং হতে পারে। ওকে। বা অনেকে বলতেছে যে আপনার ওয়াইফাই, মনে করেন যে আপনার একজন ওয়াইফাই ইউজ করতে চাচ্ছে, কিন্তু সে আপনার বলতেছে মা তোমার ওয়াইফাই তো কানেক্ট হয় না, পরে দেখলেন যে আপনি তার ওয়াইফাইটা আপনার সে অন করে নাই, আপনি তার ওয়াইফাইটা অন করে দিলেন, এটা একটা ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং অনেক কিছুই হতে পারে, বোঝা গেছে? ট্রাবল শুটিং মানে সার্বিক, মানে কোনো একটা সমস্যাকে আপনি সমাধান করতেছেন, আইসিটি কোনো সমস্যাকে সমাধান করতেছেন, সেটাকে ট্রাবল শুটিং বলা হয়। ওকে স্যার, এরপরে দেখেন স্যার, ট্রি টপোলজির সুবিধা কি, যে এতে নেটওয়ার্কে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় না, মানে কোনো একটা যদি ফিল্ড নষ্ট হয়ে যাচ্ছে বা কোনো একটা আলাদা একটা ব্রাঞ্চ নষ্ট হয়ে যাচ্ছে, জাস্ট ওইটাই রিকভার করলে হয়ে যাচ্ছে, এটা একটা ব্যাপার। আর রিং টপোলজির অসুবিধা কি দেখেন, রুট বা সার্ভার কম্পিউটার কোনো ত্রুটি দেখা দিলে টি নেটওয়ার্ক অচল হয়ে যায়। রুট মানে হচ্ছে এই যে মনে করেন মেইন যে রুটটা, এটাকে বলে রুট। আচ্ছা, রুট তো আমি বলি না আপনাদেরকে, মিস করে ফেলছি। রুট মানে হচ্ছে একদম মেইনটা আর কি, এটাকে রুট বলতে পারেন। ওকে। ভাইয়া আবার এই দুটোর জন্য এটা রুট। হ্যাঁ বলেন। ভাইয়া রুটের সঙ্গে কি সর্বোচ্চ 2টা নোড থাকতে পারবে? সর্বোচ্চ দুইটাই হবে। হ্যাঁ, দুইটার বেশি আসলে হবে না। টিটা এরকমই হয়, সর্বোচ্চ দুইটা করে হয়। ঠিক আছে, দুইটা করে হবে, দুইটা করে হবে, এখান থেকে আবার বাড়বে, বোঝা গেছে? এটাই, এটাকে রুট বলে। রুট মানে আমি একটু আগে বলছি প্যারেন্ট, প্যারেন্ট আর রুট কিন্তু একই, তাই না? কারণ যেই প্যারেন্ট সে কিন্তু রুট। আপনার মা কিন্তু আপনার রুট বলতে পারেন, প্যারেন্টও বলতে পারেন, কারণ আপনার মা থেকে আপনি আসছেন, এটা আপনার রুট। আচ্ছা, অসুবিধা একটু দেখে নিন। অন্যান্য টপোলজির তুলনায় অপেক্ষিত জটিল, মানে ওই যে অনেক তার অ্যাড করতে হয়, একদম অনেক দ্রুত বিশাল বড় শিকল হয়ে যেতে পারে, তাই না? হ্যান্ডেল করা একটু টাফ হয়ে যেতে পারে, যে একদম প্রথম থেকে নিচের দিকে ডেটা পাঠাবেন, অনেক টাফ হয়ে যেতে পারে, এই টাইপের জিনিসগুলো আর কি। আচ্ছা, আমরা আরেকটু পড়ি, আমাদের পড়া আছে আরও। এরপর হচ্ছে ম্যাশ টপোলজি, জিনিসটাকে বলা হয় সারা দুনিয়ার সবচেয়ে বেশি কমপ্লেক্স যে ম্যাশ টপোলজি। এবং এখানে একটা ছোট্ট একটা ম্যাথ আছে, একদম জাস্ট এক লাইনের, এবং এটা প্রচুর এমসিকিউতে আসে, আমি আপনাকে শিখাই দিব এখনই। ছোট্ট একটা ম্যাথ আছে, দেখেন। ম্যাশ টপোলজি মানে বুঝতে পারতেছেন, অনেকগুলো ডিভাইস থাকবে এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড থাকবে। চিত্র দেখে কিছু বুঝতেছেন? জি ভাইয়া, এটা হচ্ছে ম্যাশ অনেক টপোলজি। easily। আমরা একটু চিত্রটা একটু একটা চিত্র একবার আঁকবো, আঁকার পরে বুঝে যাবেন, আমি আঁকলেই বুঝে যাবেন, আর ব্যাখ্যাটা আপনারা পড়ে নিতে পারবেন। আমি এখানে 4টা কম্পিউটার অ্যাড করবো, 1 2 3 4। আপনি 4টা কম্পিউটার একটা নেটওয়ার্ক বানাবে। দেখেন আমরা কিন্তু কি বানাচ্ছি, আমাদের কাজ কিন্তু কি, নেটওয়ার্ক বানানো, রাইট? আচ্ছা, এখন একটা ম্যাথমেটিক্স এখানে আসে, এমসিকিউতে আসে বা প্রশ্ন দিয়ে দেয় যে এই 4টা কম্পিউটারে আমি কি নেটওয়ার্ক বানাবো, ম্যাশ টেকনোলজি বানাবো। ম্যাশ, ম্যাশ মানে কি, জালের মতো। ম্যাশ জিনিসটার বাংলা যদি বলি, এটা অনেকটা এরকম জালের মতো, মানে সবার সাথে সবাই কানেক্টেড থাকবে। তাহলে ম্যাশ টপোলজিটা হচ্ছে পিয়ার টু পিয়ার। পিয়ার টু পিয়ার মানে কি বলছিলাম একটু আগে, ভুলে গেছে না, মনে আছে? আরেকজনের কাছে এটা একজন সাথে আমরা একজন আপনি ডিরেক্ট বলুন। কমিউনিকেশন হবে। যেমন আপনার সাথে আমি কথা বলবো, এখন আমি আপনার সাথে কথা বলতে চাই, আপনি বললেন না আমার সাথে আপনি ডিরেক্ট কথা বলতে পারবেন না, আপনি আগে আমার বাবার সাথে কথা বলেন, মায়ের সাথে কথা বলেন, পারমিশন দিলে এরপর আপনার সাথে কথা বলতে পারবো। তাহলে এটা কি পিয়ার টু পিয়ার হইলো? না। না ভাইয়া। পিয়ার টু পিয়ার কথা হবে কখন হবে, মানে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আপনি বলতেছেন ঠিক আছে, আপনি আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবেন, কোনো মিডিয়া লাগবে না, ডিরেক্ট কথা বলতে পারবেন, তাহলে সেটা হবে পিয়ার টু পিয়ার। আচ্ছা, এখন ম্যাশ টপোলজি ডেপ্লয় করার জন্য, এটা একটা ম্যাশ টপোলজি, খেয়াল করবেন আমার কয়টা তার লাগবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা তার দ্বারা যুক্ত থাকবে। এটা আমাদের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমার কয়টা তার লাগবে। ভালো করে খেয়াল রাখেন, ভালো করে খেয়াল করেন। আমি এখানে কয়টা নোড আছে বলেন তো, এখানে 1টা 2টা 3টা 4টা নোড আছে। এখন কয়টা তার লাগে, একটা নর্মাল সূত্র আছে, সূত্র দিয়ে করতে পারো। তার আগে আমি একটু সূত্র ছাড়া করে দেখাই, সূত্র ছাড়া আপনাদেরকে করে দেখাই। দেখেন কয়টা তার আপনারা দেখেন, আমি করি, আর কোনো ভুল হলে আমাকে ধরবেন। প্রথমে একে যুক্ত করলাম, একে যুক্ত করলাম, একে যুক্ত করলাম, একে যুক্ত করলাম, আমার কোনো ভুল হলে আপনারা একটু কাইন্ডলি ধরবেন। এরপর আমি করব কি, একের সাথে কি 4 কানেক্টেড আছে, এখন নাই, তার কানেক্ট করে দিই। ওকে, না ভাইয়া। 3-এর সাথে 2 কানেক্ট করবো। এবার কি সবার সাথে সবাই কানেক্টেড, দেখেন তো একটু, সবার সাথে কি সবাই কানেক্টেড? জি ভাইয়া, ভাইয়া। আচ্ছা, এখন আমার তার কয়টা লাগছে, আমি যদি গুনি এখানে, 1 6টা। 2 3 4 5 6। এখন 6টা, এখন যদি মনে করেন অনেক বেশি ডিভাইস হয়, তখন কি আমি গুনে গুনে বের করবো যে তার কয়টা লাগছে? খবরে যাবে না, না ভাই। জান বেড়ে যাবে। তা আমি করবো না, তাই কি করবো, নর্মাল সূত্র আছে, সূত্রটা হচ্ছে একটু লিখে নেন, আর সাইডেও আছে আমার, n × n-1 ডিভাইড বাই 2, শেষ। এখন বলবেন সূত্র যে সত্য, এটার প্রমাণ দেন। আচ্ছা, প্রমাণ দিচ্ছি। আমার এখানে কয়টা তার লাগছিল, 6টা তার লাগছিল, সবাই কিন্তু সাক্ষী। তা আমি সূত্রের মধ্যে মান বসাই দেখি হয় কিনা। হ্যাঁ, আপনাদের সামনে মান বসাচ্ছি, দেখি হয় কিনা আমার সূত্র ঠিক নাকি। এন এর মান কয়টা, এখানে ডিভাইস কয়টা আছে, 4টা, তাহলে এন এর মান কি 4, তাহলে 4 - 1
ডিভাইড বাই 2, তাহলে 2 কে 4 দিয়ে কাটেন 2, আর 2 4 মাইনাস 1 কত 3, 3 দুগুণা 6 সূত্র ঠিক আছে? ঠিক আছে, শেষ। তাহলে এইভাবে আসতে পারবেন না পরীক্ষাতে, যে ম্যাথ টপোলজিতে আপনাকে বলবে যে ডিভাইস আছে 10টা। এখন আপনাদের ছোটো একটা কাজ দিই, এখনই করবেন, সবার সামনে খাতা কলম যদি থাকে এখনই করবেন। প্রশ্নটা বলি শোনেন, একটা ম্যাথ টপোলজি তৈরি করবেন আপনি, আপনাকে ডিভাইস দেওয়া হলো 10টা, এখানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড হইতে মোট কতগুলো তার লাগবে এখনই করে বলেন। 10টা ডিভাইস কতগুলো তার লাগবে সবাই বলবেন। 45। 45টা। এত ফাস্ট আপনারা? আচ্ছা ক্যালকুলেটর ছাড়া কে করছেন বলেন না? আর ক্যালকুলেটর, আমি হ্যাঁ একটা সাজেশন দিই আপনাকে, গুচ্ছ যে অ্যাডমিশন টেস্ট হয়েছে ক্যালকুলেটর কিন্তু ইউজ করা যায় না, ভার্সিটি অ্যাডমিশন টেস্ট কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যায় না। সো একটা কথা রিকোয়েস্ট করি আপনাদেরকে, ছোটো ছোটো যে ক্যালকুলেশনগুলো করবেন, ছোটো ছোটো যে ক্যালকুলেশনগুলো করবেন কখনোই ক্যালকুলেটর ইউজ করে করবেন না। যত সময় লাগুক কখনোই ক্যালকুলেটর হাত দিবেন না, সবসময় চেষ্টা করবেন মুখে মুখে করা। যেমন এই যে ক্যালকুলেশন আমি করলাম, অনেকে কিন্তু এটা কিন্তু ক্যালকুলেটর করবে, তো যারা করবে তাদের সম্পর্কে আমার কোনো কথা বলার নেই আসলে, কখনোই করবেন না। বলবেন ক্যালকুলেটর আছে আমি কেন কষ্ট করবো, দরকার আছে। সব যদি ক্যালকুলেটরে করেন তাহলে আপনার মাথা আছে কি জন্য? ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো ক্যালকুলেটরে করবেন না, মাথা দিয়ে করবেন, তাহলে আপনার ব্রেইনের ইন্টেলেকচুয়ালিটি বাড়বে এবং পরীক্ষার হলে আপনি দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। সো ক্যালকুলেটরের প্রতি নির্ভরশীলতা, বড়গুলো করবেন, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো তো ক্যালকুলেশন দিয়ে করবেন, ক্যালকুলেটর দিয়ে করবেন। নর্মাল যে ক্যালকুলেশন এগুলো অবশ্যই ক্যালকুলেটর ছাড়া করবেন, কখনই ক্যালকুলেটর হাত দিবেন না। তাহলে আপনার ব্রেইনের পাওয়ারও দেখবেন আস্তে আস্তে বাড়তেছে, একটু ফাস্ট হয়ে যাবেন আপনি, নাহলে দেখবেন ব্রেন আস্তে আস্তে ভোতা হয়ে গেছে। আর সারাদিন পড়তেছেন কিছুই মুখস্থ হয় না, সারাদিন পড়েন মাথায় কিছু ঢুকে না, বলেন কিছু বুঝি না, ভালো লাগে না, এরকম সমস্যা হবে। সো ব্রেনকে ফাস্ট হওয়ার জন্য এই ক্যালকুলেশনগুলো মাঝে মধ্যে ক্যালকুলেটর ছাড়া করবেন, ব্রেইন ফাস্ট হবে, সত্য কথা। বিশ্বাস না হলে আপনি অ্যাপ্লাই করে দেখেন, বিশ্বাস না হলে অ্যাপ্লাই করে দেখেন। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝলাম ম্যাথ টপোলজি ক্লিয়ার। তাহলে ম্যাথ টপোলজি কি, কানেকশনটা পিয়ার টু পিয়ার হবে এবং স্পিডটা কি কম হবে না বেশি হবে? এবার আপনারা বলেন, এতক্ষণ আমি বুঝেছি, এবার আপনারা বলেন স্পিড কি কম পাবেন বেশি হবে। বেশি পাবেন? কেন বেশি পাবেন বলেন, আপনিই বলেন, আমি বুঝি না, বলেন। কারণ এখানে হচ্ছে সবার সাথে সবার কানেকশন আছে, তাই হচ্ছে মানে একদম ঘুরে যাওয়া লাগবে না, হ্যাঁ এবার আমার সেকেন্ড, একদম পেয়ার টু পেয়ার। হ্যাঁ গুড, ভেরি গুড। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, অন্যগুলার থেকে ইফ আই কম্পেয়ার ইট টু আদার্স, কস্টিং বেশি হবে না কম হবে? কস্টিং বেশি হবে। কেন বেশি হবে? তার বেশি কারণ হচ্ছে অনেকগুলো তার লাগতেছে। আচ্ছা ওকে, তাহলে এখানে যদি কোনো একটা ডিভাইস নষ্ট হয়ে যায় তখন আপনি কি করবেন অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার? আপনি তখন কি করবেন? মনে করেন 1 নাম্বার পিসে নষ্ট হয়ে গেছে, ডিভাইসটা ঠিক করে নেব। আচ্ছা কোনো তার নষ্ট হয়ে গেছে, আপনি কি করবেন? ওই তারটা ঠিক করে তার দিব। ঠিক করে দিবেন। ফাইন, এই যে আপনি ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, ওয়াও, হ্যাঁ হ্যাঁ পুরো ইঞ্জিনিয়ারের কথা বলতেছেন এগুলাই। আচ্ছা এখানে ও একটা কথা বলছি আমি এটা বলি নাই, সেটা হচ্ছে যে এটা কি বুঝছেন কিনা আপনারা দেখেন তো, এটা মনে হয় বুঝেন না। আচ্ছা আমি বুঝাই দিই। এটা বলছে টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে n-1টি সংযোগের প্রয়োজন হয়, এটা কি কেউ বুঝছেন? মানে যতগুলো নোট থাকবে তার থেকে তার একটা কম লাগবে। হ্যাঁ কিন্তু এই লাইনটা বুঝছেন কি বলছে? এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য, n সংখ্যক মানে 5টা কম্পিউটার থাকলে তাহলে n এর মান 5, প্রতি নোডে n-1টি সংযোগের প্রয়োজন হয়। না বুঝলে আমি 1 সেকেন্ডে বুঝাই দিই, 1 সেকেন্ডে বুঝাই দিব জাস্ট। দেখেন এখানে 1 নাম্বার কম্পিউটার, এখানে 1 নাম্বার কম্পিউটার, এক নাম্বারের সাথে আমি সবগুলো ডিভাইসকে কানেক্ট করব। খেয়াল করেন 1 নাম্বার ডিভাইসের সাথে আমি সবগুলো ডিভাইসকে কানেক্ট করব, আমার কয়টা তার লাগবে? এই 1 নাম্বার ডিভাইস সবগুলো ডিভাইসের সাথে কানেক্টেড হতে চায়, 3টা তার লাগবে। তিনটা। কীভাবে? 1 1 2 2 আর 4 এর সাথে। 4-এর সাথে। এখন বলবো 3-এর সাথে 4 না, আমি বলছি কি প্রশ্ন বানাতে বুঝেন, এই 1 নাম্বার নোটটা সবগুলোর সাথে কানেক্টেড হইলে তার কয়টা তার লাগবে? এটা সূত্রটা কি? এখানে টোটাল ডিভাইস আছে কয়টা? 4টা, 4 থেকে চারটা। একবার দিলে কত হয়? 3, তাহলে টোটাল 3টা তার লাগবে। বুঝতে পারছেন কথাটা? ভাইয়া তাহলে এইটা কিন্তু আপনার মনে রাখা লাগবে। আবারও বলি যে প্রতিটি নোডের, খুব সুন্দর মতো শুনবেন কথাটা, তাহলে বাসায় আর পড়া লাগবে না। আবার বলি, আমার যেভাবে পড়াচ্ছি যদি এভাবে বুঝতে পারেন বাসায় কষ্ট করে পড়া লাগবে না। প্রতিটি নোডের যদি অন্যগুলোর সাথে কানেক্টেড হতে চায়, মানে সিঙ্গেলভাবে একটা তার সাথে কানেক্টেড হয়ে যায়, তাহলে নোড লাগবে n-1, মানে যতগুলো নোড আছে তার থেকে 1 বিয়োগ করবেন। নাবিলা কি বুঝতে পারছি? নাবিলা ম্যাম, আচ্ছা আপনার কথা বোঝা না। আচ্ছা তাহলে এটা ক্লিয়ার, না বুঝলে বলেন আবার বুঝিয়ে দিব, কারণ অনেক সময় ফার্স্টবার বোঝা যায় না বা কথা অনেক সময় বোঝা যায় না, অনেক ঝামেলা হয়, আন্ডারস্ট্যান্ড। না বুঝলে বললেন আবার বলবো, সমস্যা নেই। তাহলে সুবিধা অসুবিধা একটু দেখে নিন, আমরা তো অনেকক্ষণ কথা বললাম, বেশি কথা বললে আবার বিরক্ত হয়ে যাবেন। এখানে হচ্ছে এটা অপোজিট নেটওয়ার্ক ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল, সেটা আপনারাই স্বীকার করছেন, আমি বলি নাই, আপনারা নিজেদের মুখ দিয়ে বলছেন। নেটওয়ার্কে অতিরিক্ত লিঙ্ক ইস্তেমাল করতে হয়, বিদ্যাতে খরচ বেঁধে যায়, এটাও আপনারা বলছেন, মানে আপনারা অলরেডি বুঝে গেছেন, এটা আর আপনাদের পড়া লাগবে না। এখানে দুইটা সুবিধা পড়ি তাহলে আপনাদের মনে থাকবে হয়তো, বা নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষা করে, কারণ একজনের কাছ থেকে আরেকজনের পাঠাইতেছেন, তাহলে এইটাকে আপনি মুখস্থ করা লাগবে নাকি নিজের থেকে বানায় লিখতে পারবেন?
এই কথাগুলোকে নিজের থেকে নিজে থেকে কিন্তু পারবেন। কথা হচ্ছে প্রথমে আপনাকে খুব ভালো মতো আয়ত্ত করতে হবে জিনিসটা, একদম আপনার মস্তিষ্কের নিউরনের মধ্যে থাকা লাগবে, নাহলে আপনি বানাবেন কোত্থেকে, ভুলভাল বানাবেন। এরপর দেখেন এতে ডেটা কমিউনিকেশন অনেক বেশি নিশ্চয়তা থাকে। নিশ্চয়তা কেন থাকে বুঝতে পারতেছেন, কারণ পেয়ার টু পেয়ার, মনে রাখবেন পেয়ার টু পেয়ার মানে নিশ্চয়তা। আমি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিলাম, আপনার তো সারা জীবন মনে থাকবে। আপনার কোনো একটা কথা আপনি একজন বান্ধবীর কাছে বলবেন, কান্তা আপনার এসব এক্সপিরিয়েন্স আছে মনে হয়, জি ভাইয়া। বান্ধবীর কাছে বলবেন। এখন আপনি যদি আপনার বান্ধবীর নাম মনে করেন যে কি রিয়া, রিয়ার কাছে বলবেন। এখন আপনি যদি এই কথাটা রিয়াকে না বলে অন্য কোনো বান্ধবীর কাছে বলেন যে দোস্ত তুই ওরে বলে দিস, আপনার কি মনে হয় ও এক্স্যাক্টলি বলবে? বা কোনো গ্যারান্টি দিতে পারবেন না যে ভাইয়া। ও তো বানায় বলবে যে দোস্ত জানোস তোর নামে না উল্টাপাল্টা কথা বলছে, একটা প্যাচ লাগাই দিবে। তাহলে সবচেয়ে বেটার কোনটা হয়, আপনি গিয়ে হচ্ছে রিয়ার সাথে কথা বলেন, আপনি থার্ড পার্টি কানেক্ট করতেছেন, তাহলে সিকিউরিটি কোনটা বেশি হবে? যদি আপনি ডিরেক্ট কমিউনিকেশন করেন তাহলে আমরা কি বলি, পেয়ার টু পেয়ার বলি, কি বলি কান্দা বলেন? তাহলে পেয়ার টু জি পেয়ার ভাইয়া। যেখানে আছে সেখানে সিকিউরিটি আছে। তাহলে আপনি নিজের মতো বানায় লিখবেন, যেহেতু ম্যাশে পেয়ার টু পেয়ার আছে সিকিউরিটি বেশি আছে, যেহেতু বাসের মধ্যে পেয়ার টু পেয়ার নাই তাহলে সিকিউরিটি নাই, এগুলো আপনি বানায় লিখবেন। তাহলে দেখেন দুটো নোডের মধ্যে, নোড মানে কি অনেকবার বলছি বলতে বলতে মুখ ব্যথা করে ফেলছি, ডিভাইস। তা দুটি নোডের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে ডেটা পাঠানো যাবে, কারণ একটার সাথে একটা তার দিয়ে যুক্ত আছে, খুব স্ট্রংভাবে কানেক্টেড আছে, তাহলে খুবই দ্রুত পাঠানো যাবে। নেটওয়ার্কে কোনো কম্পিউটার নষ্ট বা বিচ্ছিন্ন হলে নেটওয়ার্ক সচল থাকে, যেটা একটু আগে আপনারা বলছেন। নেটওয়ার্কে সমস্যা হলে কিন্তু সমস্যা নাই, ওই দিকে যেটা যাবে না, অন্য তারগুলো তো ঠিক আছে। আর ওই ডিভাইস নষ্ট হয়ে গেলে ডিভাইস ঠিক করে দিব, তার নষ্ট হয়ে গেলে তার আমি পাল্টাই দিব, তার পাল্টাতে বেশি টাকা লাগে না, টুইস্টেড পেয়ার দিয়ে দিলাম, করে দিলাম, শেষ। আচ্ছা, নেটওয়ার্কে কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলেও ডেটা ট্রান্সমিশনের গতি কমে না, এটার সাথে সবাই একমত? 7 নাম্বারটার সাথে এটা একটাবার পড়েন, চুপচাপ জি পড়েন। ভাইয়া। যত ইচ্ছা বাড়ান, আপনি স্পিড কি কমবে? কমবে না তো, কারণ ডেটা কমিউনিকেশন তো হচ্ছে পেয়ার টু পেয়ার, একজনের সাথে আরেকজনের ডেটা কমিউনিকেশন, অন্যদের সাথে। এখানে আপনার এই নেটওয়ার্কে 100টা কম্পিউটার আছে না 200টা কম্পিউটার আছে, এটা কি আমার দেখার বিষয়? দেখার বিষয় না। আমি জাস্ট দেখবো ভাইয়া। আমার কাছে যার কাছ থেকে ডেটা আসতেছে সেটা আসলে তারটা ঠিক আছে কিনা, ওয়্যার বলে এটাকে, WIRE, ওয়্যার ঠিক আছে কিনা, শেষ। এটা বুঝে গেছেন। আর একটু কষ্ট করতে হবে, একটু সময় দেওয়া লাগবে আমাকে। হাইব্রিড, হাইব্রিড মানে বুঝতে পারছেন, পিকচার দেখে বুঝতে পারছেন? বসু, পিকচার দেখে কি বুঝতে পারছেন হাইব্রিড মানে কি বলতে চাচ্ছি? জি ভাইয়া, সকল মানে কিছু, সবগুলো একসাথে mix থাকে। সকল কিছু একটা কানেকশন। তাহলে বর্তমান বিশ্বের ইন্টারনেট আসলে আমরা হাইব্রিড বলতে পারি। কেন? কারণ বর্তমান বিশ্বে আসলে সব কিছু হাইব্রিড। মনে করেন ল্যাবের মধ্যে আপনার একটা বাসায় ল্যাব আছে, বা স্কুলে একটা ল্যাব আছে, কলেজে ল্যাব আছে, এটার মধ্যে বাস করছেন, বাসায় মনে করেন যে হাব করছেন, বা কোনো একটা জায়গায় রিং করছে। আসলে রিংটা আসলে ইউজ করা হয় না, কারণ রিংটা আসলে কেন যে রাখছে, এটা আসলে রিংটা বাদ দেওয়া উচিত। যেমন দেখেন 1911 সালে যে মতবাদ দেয় তার নাম কি ছিল? রাদারফোর্ড। 1913 সালে তার স্টুডেন্ট মতবাদ দেয় তার নাম কি ছিল? নিলস বোর। তো নিলস বোরটা আসার পর কি রাদারফোর্ডটা আমরা তো পাত্তা দেই? না ভাইয়া। অতটা কিন্তু রাদারফোর্ডই তো মেইন। রাদারফোর্ডই মেয়ে। এখন এটা একটা প্রশ্ন, তাই না? রাদারফোর্ডটা আমরা পড়ি কেন? স্যার পড়ি কেন ব্যাপার দেখেন, আপনি প্রথমে কোনো একটা লজিক দিছেন, কিন্তু আপনি ভুল লজিক দিচ্ছেন। রাদারফোর্ডে কিন্তু অনেকগুলো সীমাবদ্ধতা আছে। তারপরে আমরা কেন রাদারফোর্ডকে স্মরণ করি? কারণ স্যার একটা কথা আছে, ফার্স্ট আইডিয়া বলে একটা কথা আছে পৃথিবীতে। যে ফার্স্ট আইডিয়া দেয় তার ডিমান্ড পৃথিবীতে সবসময় থাকে, এবং তাকে ডিমান্ড আপনি দিতেই হবে, হোয়াট এভার সে ভুল দেখ বা সঠিক দেখ, আমার ব্যাখ্যা করার কিছু নাই। সে তো ফার্স্ট আইডিয়া দিছে। এখন কম্পিউটার আবিষ্কারকে আমরা বলি চার্লস ব্যাবেজ। এখন কম্পিউটার যেই চার্লস ব্যাবেজ যে কম্পিউটারটা আবিষ্কার করছিল সেটাকে আমরা এখন ইউজ করতেছি না, না আমরা কত ভাইয়া। ডেভেলপ করতেছি, আমরা কত। তাহলে আমরা চার্লস ব্যাবেজকে কেন স্মরণ করি, তাকে আমরা জনক কেন বলতেছি? কারণ ওই যে বললাম স্যার, ফার্স্ট আইডিয়া। স্যার আপনাকে ফার্স্ট আইডিয়া যে দেয় তাকে আপনাকে মূল্যায়ন করতেই হবে, কারণ তার মাথায় যদি ফার্স্ট আইডিয়া না আসতো আপনি কিন্তু ডেভেলপ কিছু করতে পারতেন না। সো মূল্যায়নগুলো এভাবে করতে হবে, যার যতটুকু অবদান তাকে ততটুকু অবদান দিতে হবে। সে ভুল দেখ বা সঠিক দেখ, সে তো আপনাকে আইডিয়া দিচ্ছে, তো তাকে প্রপার রেসপেক্ট আপনাকে করতে হবে। এটা কি বুঝাইলাম? আচ্ছা, অন্যদিকে চলে গেছি। তাহলে হাইব্রিড মানে কি দেখেন, এই পিকচারটা আমি চেঞ্জ করে দিব, আমি আসলে এডিট করতেছি, এডিট করার চান্স পাইনি, জাস্ট হালকা পাতলা বলি যে স্টার্ট, রিং, তারপরে বাস, এগুলো আমি এডিট করে দিব। হ্যাঁ, স্লাইড দেওয়ার সময় আমি এডিট করতেছিলাম কিন্তু অনেক সময় পাইনি আসলে। স্টার, রিং, বাস, মেশ প্রভৃতি নেটওয়ার্কের সমন্বয়ে যে নেটওয়ার্ক গঠিত হয় তাকে হাইব্রিড টপোলজি বলে। তাহলে বিশেষ কোনো কাজের ক্ষেত্রে একটি মাত্র টপোলজি সম্পূর্ণরূপে নাও হতে পারে, সেক্ষেত্রে অনেকগুলো কম্বিনেশন মিলে আমি একটা আসলে টপোলজি করতে পারি, দ্যাট ইজ কল হাইব্রিড। হাইব্রিড মানে কি, বাংলাটা কি বলেন তো? শঙ্করায়ন। কেমিস্ট্রিতে পড়ছেন? জি ভাইয়া। জীবন তেজপাতা করে দিছে না শঙ্করায়ন? একদম পুরা ভাইয়া। তেজপাতা দারচিনি করে দিবে। সো এই শঙ্করায়ন, আমরা কেমিস্ট্রি শঙ্করায়নে না যাই, তাহলে ভাই মাথার চুল টুল সব উড়ে যাবে, আমরা এই আইসিডি শঙ্করায়নে থাকি। ওকে, হাইব্রিড টপোলজির সুবিধা দেখেন, এতে হাব বা সুইচ যুক্ত করে প্রয়োজনীয় নেটওয়ার্ক সম্প্রসারণ করা যায়। আপনি একটা হাব দিয়ে অনেকগুলো ডিভাইস কানেক্ট করে দিতে পারতেছেন, সুইচ দিয়ে অনেকগুলো ডিভাইস কানেক্ট করে ফেলতে পারতেছেন। এখন আসলে হাবটা আসলে তেমন ইউজ করা হয় না, সুইচ ইউজ করা হয়। কারণ দেখেন, পৃথিবী যখন বেটার কোনো অপশন পায় তখন কিন্তু পৃথিবীর মানুষজন আগেরটাকে নিয়ে চিন্তা করে না, পৃথিবীর মানুষ কিন্তু স্বার্থপর। আপনি যখন ওয়াইফাই পাইছেন তখন কি আপনি ব্লুটুথ নিয়ে চিন্তা করেন? করেন না। না ভাইয়া। কেন করেন না? কারণ আপনি স্বার্থপর, আমি স্বার্থপর, মানেন কান্তা? আমরা স্বার্থপর, এটা মানেন? জি ভাইয়া। হ্যাঁ, ভালো মানুষ তো, ভাইয়া। কি সুন্দর করে স্বীকার করেন না, আপনি মানুষ অনেক ভালো। আচ্ছা, এই নেটওয়ার্কের ট্রাবল শুটিং সহজ। দেখেন, ট্রাবল শুটিং তো বুঝাইছি আমি। ট্রাবল শুটিং মানে কি, এক লাইনে কি বলতে পারবেন? এক লাইনে কেউ বলতে পারবেন সহজভাবে? আইসিটি সমস্যা খুঁজে বের করা।
সংযোগ নষ্ট হলে যে ঠিক করে হ্যাঁ, এটা সমস্যা খুঁজে বের করা এবং সমস্যার একটা সমাধান দেওয়া। ঠিক নেটওয়ার্কের যে কোনো সমস্যা হইতে পারে। আপনার একটা মনে করেন আপনার আম্মু বলতেছে, দেখ তো কান্তা আমার মোবাইলটা, দেখ আপনার আব্বু ল্যাপটপ ইউজ করতেছে বা আপনার আম্মু ল্যাপটপ ইউজ করতেছে, দেখ তো কান্তা আমার ল্যাপটপটা এই স্ক্রিনটা দেখা যায় না কেন। পরে দেখা যাবে যে উনি ল্যাপটপে ওই যে চার্জার যেটা থাকে ওটাই কানেক্ট করে নাই, তারের সাথে কানেক্ট করে নাই, সকেটের সাথে কানেক্ট করে নাই। তা আপনি যা বলেন তুমি তো সকেটের সাথে কানেক্ট করো নাই, তুমি কী বলো ল্যাপটপ ওপেন হয় না। তাহলে এই যে আপনি একটা ট্রাবল শ্যুট করলেন এবং একটা ট্রাবল আপনি দেখলেন এবার শ্যুট করলেন, শ্যুট করা মানে কি মেরে ফেললেন, এটাকে বলে ট্রাবল শুটিং। শেষ। এটা পরীক্ষাতে আসতে পারে ট্রাবল শুটিং বলে কি বুঝে, তাহলে বুঝবেন যে নেটওয়ার্কিং কোনো কিছুর কোনো সমস্যা খুঁজে বের সমস্যা করাকে খুঁজে বের এবং করে তার এবং সমাধান করাকে সমাধান। আমরা ট্রাবল শুটিং বলি। শেষ। তাহলে একটি টপোলজি নষ্ট হলে অন্য কোনো টপোলজির উপর প্রভাব পড়ে না। যেহেতু হাইব্রিড টপোলজি, এটা আপনি বানায় লিখবেন, আমি কখনোই রেকমেন্ড করি না মুখস্থ লিখবেন, আপনি বুঝে নিজের মতো করেই লিখবেন, এটা আপনার একান্তই আপনার স্বাধীনতা, মুখস্থ লিখতে হবে না। যেহেতু এটি মিশ্র টপোলজি তাই এতে ব্যবহৃত টপোলজিগুলোর সুবিধাও এতে অন্তর্নিহিত থাকে, তার মানে সবগুলো টপোলজি আপনি একটা কম্বিনেশন পাচ্ছেন। কোনো একটা টপোলজি যদি নষ্ট হয়ে যায় তাহলে কি আরেকটা টপোলজির উপর কি ইফেক্ট পড়বে জনাবারা? পড়িবে নাকি পড়িবে না? পড়িবে না। তাহলে ইফেক্ট পড়িবে না, মনে হয় তাহলে কি পড়িবে? বৃষ্টি পড়িবে। আর বৃষ্টি পড়িলে কি হইবে? নেটওয়ার্ক খারাপ হইবে, যাহা বাংলাদেশের একটা কমন কি বলেন সমস্যা। মানে বৃষ্টি পড়লে নেটওয়ার্ক সমস্যা হয়। তাহলে বৃষ্টির সাথে নেটওয়ার্কের সমস্যাটা সম্পর্কটা কিরকম? সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক সমানুপাতিক। বৃষ্টি যত বাড়ে নেটওয়ার্ক তত খারাপ হয় এই সমানুপাতিক কেমন হইলো? ঠিকই তো আছে নেটওয়ার্কের ভাইয়া সমস্যা সমানুপাতিক। না, জিনিসটা দেখেন, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বাড়তেছে, হ্যাঁ। তাহলে নেটওয়ার্কের মান কেমন হয়? বাড়ে না কমে? কমে। তাহলে কি ব্যস্তানুপাতিক কমে হয়? যায় ব্যস্তানুপাতিক হয় না? এই সেন্স চিন্তা করলে জি। ব্যস্তানুপাতিক হয়। মানে এটা কমে যায় কিন্তু যদি সমস্যার কথা বলি তাহলে বেড়ে যায় রাইট, এটা তো দুইভাবে চিন্তা করা যায়। হ্যাঁ, দুইভাবে চিন্তা করা যায়, যেভাবে চিন্তা করেন। আচ্ছা, টপোলজির সংখ্যা বেশির কারণে এর রক্ষণাবেক্ষণ বেশি এবং রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া জটিল। টপোলজি বেশি মানে চিন্তা করে দেখেন, আপনার যদি গাড়ি থাকে একটা, তারপরে একটা হেলিকপ্টার থাকে একটা, যেমন আমাদের কান্তার যখন ইনিশিয়াল এস্টাবলিশ হবে ও একটা গাড়ি কিনবে, হেলিকপ্টার কিনবে, কিনবেন না এত কিছু, কিন্তু সে যখন কিনবে তার ঝামেলাও আছে। এত কিছু যখন কিনবে তার কনফিগারেশন তারপরে এগুলো মেনটেন্স করা অনেক কষ্ট, সে অনেক ঝামেলা থাকবে। সো কান্তা, আমি আপনার বুদ্ধি দেই, এত কিছু কিনেন না, জাস্ট একটা গাড়ি কিনেন। ঠিক আছে কান্তা, একমত? জি ভাইয়া ইনশাআল্লাহ দেখছেন, ইচ্ছা আছে, সাবাস। এরপরে দেখেন, এই টপোলজি ইনস্টলেশন ও কনফিগারেশন বেশ জটিল প্রকৃতির। মিশ্র টপোলজি হিসেবে এতে ব্যবহৃত টপোলজিগুলোর অসুবিধাও এতে অন্তর্নিহিত থাকে। তার মানে কোনো টপোলজি যদি ঝামেলা হয়, যেমন বাস টপোলজি যে ঝামেলাটা, এটা হাইব্রিড টপোলজি এসে ওই ঝামেলা থাকবে নাকি এটা ঠিক হয়ে যাবে? একই থাকবে না? বাস টপোলজি নর্মাল যে বাস টপোলজি, এটা হাইব্রিডে আসলে তো ওই বাস টপোলজি থাকবে। মানে বাস টপোলজির যে অসুবিধা, যে পেয়ার টু পেয়ার কানেকশন করা যায় না, এই হাইব্রিডে আসলে তো একই অসুবিধা হবে, রাইট? একই অসুবিধা তো জি হচ্ছে, ভাইয়া। এটাই আর কি। এরপর সবাই একটু রেডি, লাস্ট আমরা একটু কিছু প্রশ্ন উত্তর করবো, তাহলে আমাদের ক্লাস শেষ করবো। কয়জন আছেন আমাদের সাথে? এই কয়জনই তো আছেন না? নাবিলা আছেন এখনো? আচ্ছা, নাবিলা একটু কথা বললেন, আপনারা একটু সবাই একটু অ্যান্সার দিন। হ্যাঁ, তাই একটু আমরা একটু প্রশ্ন করবো, একটু অ্যান্সার দেন। হ্যাঁ, সবাই একটু প্রশ্নগুলো বুঝেন, আজকে খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, একটু কষ্ট করেন। 10টি কম্পিউটার একটি তারের সাথে যুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি হবে? এটা ট্রি টি হবে? না এখানে tree বাস তো নাই হবে। বাস হবে বাস হবে? ভালো করে বলেন, পড়াইছি কিন্তু এতক্ষণ। রিং হবে মনে হয় রিং হবে? রিং কে বলছে? কান্তা। ভালো হবে জি ভাইয়া আর বুসু কি বলছে? বাস। বাস। আর নাবিলা কি বলছে? হাইব্রিড। নাবিল বলবে যে যেটা রাইট সেটার দিকে আসি। নাবিলা বলেন, আপনি একটা বলেন, অন্য একটা অপশন বলেন। বাস। আচ্ছা, আপনার কথা একটু আসে, একটু জোরে বলেন। আচ্ছা, আমরা আসলে বাসকে নিতে পারতেছি না, কারণ বাসে তো আপনার একটা একটা শুধু একটা তার থাকবে না, এখানে আবার ড্রপ কেবল থাকবে না, এগুলো লাগবে না, বুঝতে পারছেন বুসু? জি ভাইয়া, রিং তাহলে হবে। রিং হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা আলোচনা করে অ্যান্সার নিচ্ছি, আপনার যেটা মনে হয় বললেন। আচ্ছা, 2 নম্বর আসি। কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক ডিভাইস থাকে? স্টার। স্টার নাবিল একমত? ঠিক আছে, এরপর অ্যান্সারটা নাবিলা দিবেন। নাবিলা একটা অ্যান্সার দেন, এরপর অ্যান্সারটা আপনি দেন। আপনারা একটু না বলেন না। এক্সট্রা টপোলজিতে কোন ডিভাইস ব্যবহৃত হয়? এবার অ্যান্সার দিবেন নাবিলা, অনলি নাবিলা। সবার পার্টিসিপেশন চাই, একটু জোরে বলেন। হাব ইউজ করা হয়, হাবার সুইচ ইউজ করা হয় না। হ্যাঁ, হাব। তাহলে আমরা অ্যান্সার হাব নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে 4 নাম্বার অ্যান্সার যে কেউ দিতে পারেন। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়? 6 পাঁচ ধরনের। পাঁচ গ হবে 5? স্যার হাইব্রিডও তো আছে, 6 ধরনের হবে না? 6 ধরনের? দেখে আসি তো কয় ধরনের রেখেছি আমরা। আমরা এখানে কয় ধরনের দিচ্ছি, একটু ওয়েট করেন। পাঁচ দেখলাম না
একটু দাঁড়ান এক সেকেন্ড। 1 2 3 4 5 6 6 ধরনের হাইব্রিড, বাস, রিং, ম্যাশ, স্টার, ট্রি। ঠিক আছে, তাহলে এটা একটু আমরা শিখে ফেললাম 6 ধরনের। পরীক্ষা আসতে পারবেন না নেক্সট টাইম, তো একটু খাতা একটু ভালো মতো খেয়াল। ভাইয়া তাহলে তো আমরা ভুল শিখে আসছি, কারণ আমরা 9 10 তো 5 ধরনের শিখে আসছি, হাইব্রিড হাইব্রিড ছিল না তো এই জন্য। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওইটা 9 10 ভুল শিখছেন। হ্যাঁ, হাইব্রিড ছিল না, মানে আপনাদের তো বড় ক্লাসে হয় আর একটু চেঞ্জ হয় আর কি। হাইব্রিডটা আপনাদেরকে বলেন না, কিন্তু হাইব্রিডটা অবশ্যই আছে, কারণ বর্তমান যুগের ইন্টারনেট হচ্ছে হাইব্রিড টেকনোলজি। ওকে, 6 ধরনের হবে, এটা 6 ধরনের হবে, রাইট? তাই একটু কারেকশন করে নেন, 6 ধরনের হবে। ওকে, 9 10 তো আইসিটি বলে কিছু নাই। আইসিটি কি থাকে, খালি একটু কেমনে সফটওয়্যার ওপেন করবা অ্যান্ড ওয়ার্ডে লিখবা কেমনে। 9 10 তো আইসিটি বলে কিছু নাই। আইসিটি তো শুরু হচ্ছে ইন্টারে, তাই না? 9 10 তো কিছুই না, কেমনে ওপেন করবা, হ্যান্ড করবা, ত্যান করবা, এসব দেখায়। আচ্ছা, এরপরে দেখেন 5 নাম্বার অ্যান্সারটা দেখেন, খুব ভালো মতো বুঝতে হবে। এই কোনটার প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। এই কোনটা দেখেন, 2 ও 7 নাম্বার নোট নষ্ট হলে কোন নোটগুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে? একটু চুপচাপ দেখেন আগে, দেখে অ্যান্সারটা দেন আমাকে, সময় নেন, সমস্যা নেই। 1 3 6 1 3 6 কোন নেটওয়ার্কগুলো সচল থাকবে বলছে, তাহলে 3 সচল থাকবে। ও 2 নাম্বারের সমস্যা হয়েছে, কি বলছে দাঁড়ান দাঁড়ান। 1 3 2 ও 7 সমস্যা হইলে কোনটা থাকবে? তাহলে 1 চলবে, 3 চলবে, 6 চলবে, এটা হবে। এটা অ্যান্সার, রাইট? নাবিলা বুঝতেছেন? আমার তো সন্দেহ হইতেছে। জি ভাইয়া। আচ্ছা, এটা কি পারবেন আপনারা? 6 নাম্বারটা বলেন তো। সক্রিয় হাব আর সুইচ। কি বলছে? নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসে ব্যবহৃত হতে পারে কোনটা? 1 আর 3। আচ্ছা, এটা আসলে নিষ্ক্রিয় হাবও হতে পারে। হ্যাঁ, নিষ্ক্রিয় হাবও হতে পারে, সক্রিয় হতে পারে। ভাইয়া কেন্দ্রীয় ক্ষেত্রে আবার কিভাবে নিষ্ক্রিয় হয়? কারণ যদি কেন্দ্রে ব্যবহার করা হয় তাহলে তো এটা সক্রিয় হইতেই হবে। আচ্ছা, না, কেন্দ্রীয় এখানে হচ্ছে সক্রিয় আর নিষ্ক্রিয় বলতে যেটা বোঝায় যে একটার মধ্যে ইলেকট্রিসিটি আসলে আহ, দরকার হয়, আরেকটার মধ্যে ইলেকট্রিসিটি দরকার হয় না। বুঝছেন? এটাই আসলে সক্রিয় নিষ্ক্রিয়, মানে একটার মধ্যে ইলেকট্রিসিটি লাগে, একটার মধ্যে ইলেকট্রিসিটি লাগে না। এটাই, একটা ইলেকট্রিসিটি ছাড়া কাজ করতে পারে, আর একটা ইলেকট্রিসিটি ছাড়া কাজ করতে পারে না। যেটা ইলেকট্রিসিটি ছাড়া মানে যেটা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করে সেটা সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করতে পারে, একটা সুবিধা বাড়তি দেয়। বুঝছেন? সিগন্যালটাকে একটু অ্যাম্প্লিফাই করে দেয়, মানে একটু স্ট্রং করে দেয়। তাহলে অ্যাক্টিভ আর এখানে লাগবে না, তাও একটু বলি। অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ মানে হচ্ছে, অ্যাক্টিভ আর প্যাসিভ বলে, ইনঅ্যাক্টিভ বলে না, এটাকে প্যাসিভ বলে। এটা ইংলিশটা কিন্তু প্যাসিভ। নিষ্ক্রিয় মানে এখানে আপনি কি নিষ্ক্রিয় মানে যদি ইনঅ্যাক্টিভ বলেন তাহলে কিন্তু ভুল হবে। বুঝতে পারছেন? এই নিষ্ক্রিয় মানে কিন্তু ইনঅ্যাক্টিভ জি, না, আমি ওটাই ভাবছি। না ইনঅ্যাক্টিভ না, এই নিষ্ক্রিয়টা এখানে ইনঅ্যাক্টিভ না, এটা মানে হচ্ছে প্যাসিভ বলে এটাকে। ওই অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস ওইটাই, এখানে বাংলাটা করতে গিয়ে নিষ্ক্রিয় করে ফেলছে আর কি। এটা আসলে অতটা পারফেক্ট হিসেবে আমার মনে হয় না, এটা প্যাসিভ। ইংলিশটা বুঝলে ভালো বুঝবেন আর কি, প্যাসিভ। তো প্যাসিভ মানে যেটার মধ্যে ইলেকট্রিসিটি লাগে না। তো ইলেকট্রিসিটি লাগে না মানে এটা সিগন্যালকে স্ট্রং করতে পারে না, যা সিগন্যালটা পায় দিয়ে দেয়। আর অ্যাক্টিভ মানে এটার মধ্যে ইলেকট্রিসিটি লাগে, সো ইলেকট্রিসিটি থাকলে কি হয়, সেটা সিগন্যালটাকে অ্যাম্প্লিফাই করতে পারে বা একটু স্ট্রং করতে পারে। বোঝা গেছে? তাহলে প্যাসিভ হাব। হ্যাঁ, তাহলে এটার ইংলিশটা একটু মনে রাখেন, ইনঅ্যাক্টিভ বললে ভুল হবে আসলে, এটা ইংলিশটা হচ্ছে প্যাসিভ হাব। তাহলে তিনটা হতে পারে। হ্যাঁ, আচ্ছা, জি ভাইয়া। ওকে। ভাইয়া, হ্যাঁ বলেন স্যার। কোনো টপোলজিতে আমরা সুইচ আর হাব একসাথে ইউজ করা যায়? মানে কোনো টপোলজিতে সুইচ আর হাব একসাথে ইউজ করা যায় কি না? হ্যাঁ। হ্যাঁ, যাবে। দুটো তো একই ফাংশন, সেমটা অনেকটা। এখন মনে করেন যে আপনি স্টার ইউজ করবেন, স্টারে তো ডিভাইস একটাই থাকে। দেখেন, স্টার ইউজ করবেন, তাহলে স্টারে তো একটা ডিভাইসই থাকবে মেইন, তাই না? এটার সাথে অনেকগুলো যুক্ত করবেন আশেপাশে, তাহলে ওইখানে ওই সুইচটা, ওই জিনিসটা হয় সুইচ হবে নাহলে ট্রি হবে, সরি, হয় সুইচ হবে নাহলে হাব হবে। কিন্তু আপনি ট্রি টপোলজি ইউজ করবেন। দেখেন, ট্রিটা যদি আমরা চিন্তা করেন, ট্রি এর মধ্যে কি অনেকগুলো রুট থাকে না? জি ভাইয়া। আচ্ছা, ট্রি এর মধ্যে কি কোনো হাব বা সুইচ থাকবে? না, হাব বা সুইচ থাকবে না, তাহলে হাব বা সুইচ থাকবে আর কোথায় থাকবে? হাব স্টারে থাকবে, তারপরে হচ্ছে রিং এ থাকবে। না, রিংও তো থাকবে না, হাব বা সুইচ থাকবে না, না, রিং এ তো থাকবে না। থাকবে না। তাহলে যে কোনো একটা ইউজ করতে পারবেন, যে কোনো একটা ইউজ করতে হবে নাবিলা। মানে এখানে প্রশ্নটা বলছে যে কি কি অপশন আছে আপনার কাছে। যেমন আপনি দুপুরে ভাত খাবেন, কি খেতে পারেন? কাচ্চি খেতে পারেন, বিরিয়ানি খেতে পারেন, পোলাও খেতে পারেন। সো আপনি এখানে সক্রিয়ভাবে ইউজ করতে পারেন, নিষ্ক্রিয়ভাবে ইউজ করতে পারেন, সুইচ ইউজ করতে পারেন। যে কোনো একটা আসলে ইউজ করবেন, যে কোনো একটা ইউজ করতে পারবেন। আপনার কাছে অপশন আছে তিনটা। বোঝা গেছে? প্যাসিভ হাব মানে হচ্ছে এটার মধ্যে ইলেকট্রিসিটি লাগবে না, আর যেহেতু ইলেকট্রিসিটি লাগবে না তাহলে সে কি করতে পারবে না? মানে হচ্ছে এটাকে এমপ্লিফাই করতে হ্যাঁ, পারবে এটা না। একটু খেয়াল করেন, এটা কিন্তু অনেক বইতে পাবেন না, কিন্তু আমি আপনাকে এক লাইনে খুব সিম্পলি বলে দিচ্ছি, এবং এটাই ব্যাখ্যা, এটার পরে আর কোনো ব্যাখ্যা দরকার নেই। তাহলে এই প্যাসিভ হাব মানে যেটা সিগন্যালকে অ্যাম্প্লিফাই করতে পারে না। অ্যাম্প্লিফাই করতে পারে না কেন পারে না? কারণ কারণ তার কারেন্ট লাগে না, তার কারেন্ট লাগে না, শেষ, এটাই, আর কিছু না, শেষ। ওকে, এখন আমরা 7 নম্বরে যাই। চিন্তা করে বলেন আপনারা। এটা হচ্ছে ব হবে।
তিন আগে অ্যান্সার আমি হবে। তো প্রশ্নই পড়ি নাই, কি বলছি প্রশ্নটা পড়ি দেখান। কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে? কি বলছেন আনটা? রিং আর মেশ। গ বলছেন? রিং জি ভাইয়া গ বলেছি। হ্যাঁ, বাসে তো কখনোই হবে না, কারণ রিং এর মানে হচ্ছে দেখেন এখানে ডিভাইসটা, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস, তাহলে এটা এর সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড, এবং শেষটা প্রথমের সাথে কানেক্টেড, শেষটা কিন্তু প্রথমের সাথে কানেক্টেড হতে হবে, তাহলে কিন্তু সেটা রিং হবে। কেউ যদি এরকম নেটওয়ার্ক করে, দেখেন ও ভালো একটা প্রশ্ন, আমি তারা বলতে স্কিপ করে গেছি, মাঝে মধ্যে কিছু জিনিস বলতে ভুলে যাই। যদি এরকম হয়, এটা কি রিং টপোলজি হবে? মনে করেন এরকম, এটা কি রিং টপোলজি হবে? হবে না। এইটার সাথে লাস্টের সাথে প্রথমটার কানেকশন থাকা লাগবে, লাস্টেরটার সাথে প্রথমটার কি থাকা লাগবে? কানেকশন থাকা লাগবে। এবং ম্যাচ টপোলজিতে এরকম সবার সাথে সবাই কানেকশন থাকা লাগবে, ম্যাচ টপোলজিতে সবার সাথে সবাই কানেক্টেড, তাহলে ম্যাচ তো অপশন অবশ্যই হবেই। আর বাস তো কখনোই হবে না, বাস তো হচ্ছে একটা ব্যাকবোন আচ্ছা থাকবে, ভাইয়া, এরকম হবে। আমরা যে হচ্ছে যে ত্রিভুজ টাইপের মানে করে বসায় না অনেক সময় কম্পিউটার, তো ত্রিভুজ টাইপের করে তো একটার সাথে একটা মানে কানেকশন থাকে, মানে শেষেরটার সাথে প্রথমটার, তো ওই ক্ষেত্রে কি এটা রিং হবে? এটা বলতেছেন এরকম ও একটা ব্রাঞ্চ? ভাইয়া ও জি বলতেছে ভাইয়া তিনটার সঙ্গে সংযোগ থাকবে। না, মানে এরকম যদি স্ট্রাকচার হয় যে ত্রিভুজ আকৃতি কোনো শেপ হয়, এটা রিং হবে কি? ও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বুঝতে পারছি বুঝতে পারছি, ওয়েট ওয়েট, আমি মনে হয় বুঝতে পারছি আপনার প্রশ্নটা। এখানে ত্রিভুজ আকৃতি তিনটা ডিভাইস নিছেন ত্রিভুজ শেপের, হ্যাঁ, ত্রিভুজ শেপ করছে, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, এরকম প্রশ্ন করছেন কি? জি ভাইয়া এটা রিং এরকম হবে কি না? কিছু। জি হ্যাঁ, ভাইয়া। দুর্ভাগ্যক্রমে এটা রিং। কেন দুর্ভাগ্যক্রমে ও কেন বলছি বলেন তো? কারণ এটা তো দেখতে রিং এর মতো না। কারণ গুড কোয়েশ্চেন, কারণ হচ্ছে একটার সাথে ভালো কোয়েশ্চেন মানে করছেন, হ্যাঁ যুক্ত ভালো আছে। কোয়েশ্চেন করছেন। এটা তো দেখতে রিং এর মতো, তাহলে রিং হইলো কেন? এটা তো রিং না। কারণ ভাইয়া এক শেষেরটার রাইট, সাথে প্রথমটা রাইট। যুক্ত রিং আছে। মানে আসলে দেখতে রিং এর মতো হবে, আসলে কথাটা ঠিক না। এটা ভালো একটা প্রশ্ন করছেন। রিং মানে আসলে দেখতে রিং এর মতো হবে এমন কোনো কথা না। রিং মানে হচ্ছে সবার সাথে সবাই কানেক্টেড থাকবে এবং প্রথমটার সাথে শেষেরটা একটা কানেকশন থাকবে, প্রথমটার সাথে শেষেরটা একটা কানেকশন থাকবে, এটা রিং টপোলজি, মানে একটা তার থাকবে, সিঙ্গেল তার থাকবে। বোঝা গেছে? গুড কোয়েশ্চেন। জি ভাইয়া। সিঙ্গেল তার থাকবে। ওকে, আমরা তাহলে এটা পারলাম আশা করি। কনফিউশন থাকলে বলেন, আমরা ডাউট ক্লিয়ারিং ক্লাস নিচ্ছি, আপনাদের মতামত নিয়ে আমি অ্যান্সার নিচ্ছি। আর মনে হয় কয়েকটা প্রশ্ন আছে, একটু কষ্ট করে থাকেন, একটু পড়েন তো, পড়ে অ্যান্সার দেন। 8 নাম্বারটা, এক্স কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলো এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলো চক্রাকারে যুক্ত, কিন্তু সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপোলজি পরিবর্তন করলেন। আচ্ছা, মেশ হবে এটা। কি বলছে কথাটা দাঁড়ান তো? বলছে এক্স কলেজে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন বিভাগে কম্পিউটারগুলো এমনভাবে যুক্ত আছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলো চক্রাকারে যুক্ত, মানে একটা রিং এর মতো যুক্ত, বুঝলাম, কিন্তু সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপোলজি পরিবর্তন করলেন। আচ্ছা, তাহলে কি বলছে? কলেজটিতে কোন ধরনের মেশ টপোলজি হবে। ব্যবহৃত হয়েছে? না, একটার সাথে একটা চক্রাকারে ঘুরতে, চক্রাকারে রিং ঘুরলে তো রিং হবে, না। ভাইয়া এখানে পরেরটা আমি মেশ হবে। এখানে তো হচ্ছে হ্যাঁ, রিং আছে ঠিক আছে, কিন্তু এখানে সময় বাঁচানোর জন্য মানে কি? না না, আমরা যখন মেশ আচ্ছা দেখেন দেখতেছি এখানে তো সময় দেখেন, পরেরটা পড়েন দেখেন। আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা প্রদান করার জন্য কোন ধরনের টপোলজি ব্যবহার করলেন? এটা পরেরটার অ্যান্সার হবে, মেশ। বুঝছেন? 8 আর 9 দুইটা প্রশ্ন অ্যান্সার দিতে হবে এই উদ্দীপক থেকে। প্রথমে বলছে যে চক্রাকারে ঘুরে একটা নেটওয়ার্ক তিনি তৈরি করছে, সেটা কি রিং না কান্তা? চক্রাকারে যেটা ঘুরে জি সেটা ভাই। রিং। পরের হ্যাঁ প্রশ্নটা হচ্ছে একটু এই পরের লাইনে আনসার কি বলছে? কিন্তু সময় বাঁচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপোলজি পরিবর্তন করে। এখন কথা হচ্ছে কোনটা ব্যবহার করলেন, এটা একটু কনফিউজিং টাইপের প্রশ্নই আসলে। এখন কোনটা ব্যবহার করা যায় আপনার কাছে, কি মনে হয় কোনটা পারফেক্ট? এটা কিন্তু একটু কঠিন হয়ে গেছে মোটামুটি প্রশ্নটা। এখন আপনি কোনটা ভোট দিবেন? 9 নাম্বার অ্যান্সারটা কি হবে বলেন? মেশ হবে এটা। মেশ বলতেছেন, স্টার হবে না, রিং হবে না, বাস হবে না। হ্যাঁ, মেশটা হবে, কারণ মেশ কেন হবে কোন ব্যাখ্যা দিতে পারবেন? পিয়ার টু পিয়ার হবে। ভাইয়া যে কারণ হচ্ছে একটার সাথে একটা জুতো থাকে তো পেয়ার টু পেয়ার, তো সময়টা কম লাগতেছে, হুম আর হচ্ছে জুতো যেটা আদান প্রদান করা যাচ্ছে। হুম, রাইট, ঠিক আছে। তাহলে আপনাকে কিন্তু চিন্তা শক্তি কিন্তু অ্যাপ্লাই ভাইয়া করতে আমি হবে। না হ্যাঁ বলেন। 8 নাম্বার প্রশ্নটা বুঝি নাই, ওখানে বলছে কলেজটিতে কোন ধরনের, এখন এটা তো পুরাটার কথাও বলতে পারে যে শেষ পর্যন্ত উনি কোনটা করলেন এটাও তো বলতে না, পারে, এটা বুঝাইতে পারে। দেখেন আবার প্রশ্নটা পড়েন, প্রশ্নটা একটু দুই লাইন একসাথে দিচ্ছে, দেখেন কি বলছে। এক্স কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলো এমনভাবে যুক্ত রয়েছে যেন প্রথম হতে শেষ পর্যন্ত কম্পিউটারগুলো চক্রাকারে যুক্ত। আচ্ছা, তারপর প্রশ্নটা কি করছে? কলেজটিতে কোন ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে। এখন যেহেতু পরবর্তীতে আরেকটা প্রশ্ন করছে, খেয়াল করে দেখেন, এখানে একটু চিন্তা করতে হবে। যেহেতু পরবর্তীতে আরেকটা প্রশ্ন করছে, তাহলে ডেফিনেটলি এই প্রশ্নটা প্রথম লাইন নিয়েই করছে। কি মনে হয়? ও আচ্ছা। পরবর্তী জি ভাইয়া। অবশ্যই যদি এখানে একটা প্রশ্ন থাকতো তাহলে আপনি বলতে পারতেন যে মেশ, তাহলে আপনার আমি অপশন আমি নিতাম মেশ, ঠিক আছে। কিন্তু এখানে প্রশ্ন করছে দুইটা, তাহলে প্রশ্ন দুইটা করছে, দুইটা লাইনের জন্য দুইটা আলাদা প্রশ্ন করছে, ঠিক আছে? ব্যাপারটা জি বুঝছেন? ভাইয়া। এটা আর কি। একটু পরে দেখবেন প্রশ্ন এই অধ্যায়ের প্রশ্নগুলো একটু ক্রিটিক্যাল হয়, মানে এই কোনটার প্রশ্ন করে একটু পরে দেখতে হবে, হুটহাট করে অ্যান্সার দিয়েন না। হ্যাঁ, আমি যেগুলো বুঝাইছি এগুলো একটু মাথায় রাখেন, একটু সাইডগুলো একটু পড়েন, একটু পড়ে টোরে এরপরে অ্যান্সার দিন, হুটহাট অ্যান্সার দিলে তো ভুল হয়ে যেতে পারে। আচ্ছা,
এবার একটু দেখেন তো সবাই এটা অ্যান্সার দেন তো। আমি এখানে অনেকগুলো এমসিকিউ দিয়েছি কেন, কারণ এই জিনিসগুলো একটু কনফিউজিং, আপনার যাতে ভুল না হয় এজন্য আপনাকে আমি প্র্যাকটিস করাচ্ছি, আর কিছুই না। 10 নম্বর অ্যান্সারটা দেন। রিং হবে এটা 10 নম্বর। 10 নম্বর রিং। রিং আচ্ছা 11 নম্বর চিত্রের প্রতিটি কম্পিউটার অপর সকল কম্পিউটারের সাথে সহজে যুক্ত করলে কোন টপোলজি হবে? হ্যাঁ এটা পারবেন। 11 নম্বর মেশ মেশ, দেখছেন খুব সহজে পার, বুঝলে কিন্তু সহজে পারতে, আপনি কিন্তু বই পড়েন নাই, গাইড পড়তেছেন না, এমনিই পারতেছেন, নিজে নিজে পারতেছেন। এরপর দেখেন নেটওয়ার্কে কোন ধরনের কি লিখছে, সংগঠনে হোস্ট কম্পিউটার থাকে না। বাংলা আসলে কঠিন বুঝছেন। হোস্ট কম্পিউটার থাকে না কখন? বাস বাসে বাসে। হোস্ট কম্পিউটার থাকে না, ঠিক আছে হ্যাঁ বাসে থাকে না। হাইব্রিডও থাকবে, দেখছেন বাংলাদেশ, দেখছেন বাংলা দিলে কোটি সংকর হাইব্রিড। আবার শাখা পোশাখা মানে কি বলেন তো, কোনটা বুঝাইছে শাখা পোশাখা দিয়ে? ট্রি tree, বুঝাইছে, tree। রাইট। কোন টপোলজিতে একটি মাত্র স্টেশন এক সময় তথ্য প্রেরণ করতে পারে? কোন টপোলজিতে মাত্র একজন পারবে? হ্যাঁ রিং না ভাইয়া, রিং টোকেন রিং থাকে যে। দেখছেন, তাহলে আমাদের বোঝানোর কাজে লাগছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা সবাই যারা কষ্ট করে ক্লাসটা করছেন আপনাদের সময় বৃথা যায় নাই, আপনারা অ্যাটলিস্ট বুঝছেন এবং নিজেরা অ্যান্সার দিতে পারছেন, নিজেদেরকে জাজ করার অপশন পাইছেন যে আপনারা অ্যাটলিস্ট পারছেন। তাহলে আপনারা বুঝতে পারলেন তো ক্লাসে আমাদের টপোলজি এখানে শেষ, আর না আমাদের ক্লাস শেষ, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা জি তাহলে আমরা ভাইয়া। ক্লাস আজকে এখানে শেষ করি, হ্যাঁ নাকি? আচ্ছা আচ্ছা ভাইয়া। আমাদের ছোট্ট একটা টপিক বাকি আছে, আজকে পড়াবো না, ছোট্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে ক্লাউড টেকনোলজি। আজকে তাহলে থাক, পড়াবো না। আমি এমসিইউ ক্লাস যেদিন নিব সেদিন এটা ছোট্ট ক্লাস, এটা আমার 10 মিনিটের মতো লাগবে, একটু পড়াই দিব। আজকে আর না পড়ে, অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা ভাইয়া আজকে কি সেকেন্ড চ্যাপ্টার শেষ করে হ্যাঁ দিলেন? আজকে আমরা শেষ করে দিলাম, আজকে আমরা সেকেন্ড আর হচ্ছে এমসিকিউ এই ক্লাসটা কবে নেবেন? আগামী দিন? এমসিকিউ ক্লাসটা এখন তো ঝামেলা হয়ে গেল। আমি চাইছিলাম যে এই উইকের মধ্যে এমসিকিউ ক্লাসটা নেওয়া যায়, কিন্তু আমাদের তো এমসিকিউ ক্লাসটা এই উইকের মধ্যে নিতে পারলাম না। তাহলে কি করা যায় বলেন তো, নাকি সামনে শনিবারে আবার নিব এমসিকিউ ক্লাসটা? ভাইয়া আপনি কি শনিবারে ফ্রি আছেন?